আসসালামু আলাইকুম। আজকের লাইভ প্রোগ্রামে স্বাগতম। সো আজকে আমরা কন্টিনিউ করব গতদিনের ওয়েব সার্ভিস টেস্টিং থেকে। সো আমরা গতদিন যেটা করছি সেটা হচ্ছে একটা ওয়েব সার্ভিসকে রান করে সেটা থেকে টেস্ট করা শুরু করছি। সো সেই টেস্টিংয়েই ফিরে যাই। ওকে, একটু রিক্যাপ করি। সবার শেষে গতদিন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের টেস্টগুলোকে আমরা ডিভাইড করছিলাম দুইভাবে। একটা হচ্ছে টেস্ট ক্লাস যেখানে আমরা টেস্ট করব, আর একটা হচ্ছে বেস যেটাতে আমরা টেমপ্লেট বানাইছি যেখানে হেল্পার মেথড এবং হেল্পার ইয়েগুলো টেস্টিংয়ের মেথড অ্যাসারশন এইগুলি এখানে দেওয়া ছিল। তো আমাদের টেস্টিংয়ের জন্য সবার ওয়ান অফ দ্য কজেস হচ্ছে যে গতদিন আমরা কিছু লগ অ্যাড করছিলাম, তারপরে রিপোর্টিংয়ের জন্য অ্যালিউট অ্যাড করছিলাম। এগুলি আমরা এক্সিকিউট করে দেখিনি, আমরা যে শুধু অ্যাড করছিলাম প্রজেক্ট তৈরির জন্য। আচ্ছা, আজকে আমরা কিছু যেটা হচ্ছে কমন সেন্স ক্রাইটেরিয়া দেখা শুরু করবো, যেটাতে একটা টেস্ট কিভাবে অর্গানাইজ করা যায়। এটা হচ্ছে টেস্ট অর্গানাইজ করা যায় কীভাবে, এক নম্বর। নাম্বার টু হচ্ছে টেস্ট অর্গানাইজেশনের পাশাপাশি এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন টেস্ট। সো অ্যাপ্লিকেশন টেস্টকে কীভাবে এনরিচ করা যায়। গতদিন আমাদের দুইটা নোট ছিল, আমি নোটগুলো বের করি। নোট দুটো বের করি, হ্যাঁ। সো নোট ছিল হচ্ছে আমাদের, আমি সাইড বাই সাইড উইন্ডোতে রাখি। ওকে, সো আমাদের কাজ শুরু করার আগে আমরা যারা জয়েন করছি একটু পরিচয় হয়নি। আমি শান্তনু সরকার, নিউ জার্সিতে থাকি। তারপর সজীব। সজীব, আপনার হ্যালো, পরিচয়টা দেন। হুম, আমি সজীব। আমি নিউ ইয়র্কে থাকি। ওকে। তারপর মঞ্জুমুল। আমি মানজুমুল হক মুহিন, মেটাসোডিয়াসের সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছি, ঢাকাতে আছি। জ্যোতি। হ্যালো, গুড ইভিনিং টু অল। আমি জ্যোতি প্রকাশ মণ্ডল, এসকে ইঞ্জিনিয়ার হিসেবে আছি বিজআইটি লিমিটেডে। গুড। তো পরিচয় পর্ব যেহেতু হয়ে গেছে, আমরা ইয়েটা দেখে নিই, রিক্যাপ প্লাস হচ্ছে আমরা যাতে অন দ্য ইয়েতে আসতে পারি। সো কতদিন আমাদের যে টার্গেট ছিল সেটা হচ্ছে যে বাগ ওয়েব সার্ভিসটা আমরা টেস্ট করব। ইউআরএল এর প্রথমে ছিল যে ভিউ অল বাগস, এবং এটা আসবে হচ্ছে একটা অ্যারে হিসেবে, প্রত্যেকটা বাগের অ্যারে হিসাবে। সো বাগের এই অ্যারেটা পার্স করার জন্য প্লাস আমাদের প্রোগ্রামের ভিতরে আমরা যেটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারি সেই জন্য আমরা একটা মডেল ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, মডেল ক্লাস নিয়ে গতদিন কোনো কোয়েশ্চেন আসে নাই। মডেল ক্লাস বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা? কারণ হচ্ছে মডেল ক্লাসের মেইন কাজই হচ্ছে যে পার্স করবে, প্লাস যেটা করে হলো আমরা যখন পার্স করার পর সেটাকে কিন্তু ইউজ করতে হবে। সো জাভার মডেল ক্লাসে সুন্দরভাবে গেটার সেটার দিয়ে আমরা ইউজ করতে পারবি। সো এই দুইটা মেইনলি দরকার। কোনো কোয়েশ্চেন নাই? ভালো, ওকে। সো এবার আসি হচ্ছে মডেল ক্লাসের ব্যবহার করব আমরা ইয়ের ভিতরে, এই টেস্ট অল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েট নিউ বক্স এবং তারপরে টেস্ট করা। আচ্ছা, এবার আসি হচ্ছে টেস্ট। আমরা গতদিন বাই ডিফল্ট ইউজ করা দেখছি। বাই ডিফল্ট ইউজ করার মানে হচ্ছে রেস্ট অ্যাসিউর ইউজ করে, রেস্ট অ্যাসিউর যেভাবে ওরা সাজেস্ট করে, অর্থাৎ এটাকে বলে মানে ফ্লুয়েন্ট গিভেন দেন হোয়েন ইউজ করে ফ্লুয়েন্টলি অ্যাসারশন বা মোর অফ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইপ, যেমন গিভেন দেন হোয়েন গেরকিন ফলো করে করে, ইকুয়াল টু, গ্রেটার দেন, স্মলার দেন, এবং হার্মকাস লাইব্রেরিগুলি পুরোটাই সেটা সাপোর্ট করে। আজকে আমরা কাস্টমাইজেশন দেখব, অর্থাৎ
রেস্ট অ্যাসিওর ইউজ করবো, বাট নট লাইক বিডিডি স্টাইল। ইট উইল বি মোর অফ এ জেএনইউড স্টাইল, জেএনইউড স্টাইলে যেভাবে আমরা করি। আচ্ছা, সেটা দেখবো। তার আগে আমরা সবার আগে শুরু করি যে গতদিন আমরা যে টেস্ট করছিলাম এটা টেস্ট করে দেখি যে চলে কিনা। চলে। সো আমাদের সার্ভিস আপ অ্যান্ড রানিং। সো আমাদের নর্মালি যখন আমরা প্রথম টেস্ট করতে আসি, সবার আগে আমি যখন আমরা টেস্ট করতে আসি তখন আমরা বলছিলাম যে আমাদের টেস্টিংয়ের জন্য বেশ কিছু জিনিস আমাদের চেক করতে হবে। ওই জন্য আমরা টেস্ট কেসগুলি লিখছিলাম হ্যাপি পাথ, বাউন্ডারি ভ্যালুজ, অল প্যারামিটার্স এন্ড লিমিট স্ট্রিং, এই জিনিসগুলি আর কি, যেগুলি আমরা উই ওয়ার অ্যাগ্রিড টু ডু দ্য টেস্টিং। নাও সবার আগে শুরু করি হচ্ছে এই টেস্ট অর্গানাইজেশনটাকে একটু আমি একটু যেটাকে বলি একটু সাইড করি, মানে ভাগাভাগি করি আর কি। সো পজিটিভ টেস্ট কেস আমি বলছিলাম যে পজিটিভ টেস্ট কেস জাস্ট সিম্পল একটা ওয়েব সার্ভিস রান করতেছে। সো আমরা এই প্রথম অ্যাপ্লিকেশনে যেটা দেখছি এইটা হচ্ছে টেস্ট অ্যাপ রানিং। তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারটা রানিং করতেছে, তার কিছু হেডার আছে, তার রেসপন্স কোড আমাদের এক্সপেক্টেড রেসপন্স কোডেই আছে, দ্যাটস অল। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা রান করতেছে। এখন অ্যাপ্লিকেশনটা রান করতেছে, ইট ডাজন্ট মিন অ্যাপ্লিকেশন যে ফাংশনাল আউটপুট দিচ্ছে সেটা রাইট। সেই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডেটাগুলি ভ্যালিডেট করতে হয়। তো আমি এখানে ডেটা ভ্যালিডেশনের অংশগুলিতে আসছিলাম যে আমরা দ্বিতীয় কাজটা করব, ডেটা ভ্যালিডেট করব। এখন আমাদের যে ইউআরএলটার উদ্দেশ্য হচ্ছে টেস্ট অল বাগস, তার মানে হচ্ছে শেষ আমরা ইউআরএল এ হিট করব এবং বাগটা দেখতে পাবো। এক্স্যাক্টলি এই সিনারিওটা আমরা ম্যানুয়ালি একটু দেখি ইয়েতে পোস্টম্যানে, তাহলে যেটা হবে অ্যাটলিস্ট আমরা এক্সপেক্টেড বিহেভিয়ার কি ধরনের হবে এবং কি কি জায়গায় টেস্ট করতেছি এটা বুঝতে পারা যাবে। পোস্টম্যান পোস্টম্যান ওপেন হয়েছে আমার লোকাল উইন্ডোতে, 1 মিনিট। ওকে, সো এবার আসি হচ্ছে এই টেস্টটাই পোস্টম্যানে দেখে আমরা অর্গানাইজ করব রেস্ট অ্যাসিওরে। সো এটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট, লোকাল হোস্ট, এই ইউআরএলটা আমরা এখানেই পাবো কারণ আমরা এইটা প্রিন্ট করছি। এটা প্রিন্ট করছি কোথায়? এই যে এখানে প্রিন্ট করছি। ওকে, আনঅথরাইজড, এটাই এক্সপেক্টেড, কারণ হচ্ছে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেই নাই। সো আমরা যখন অথেন্টিকেশনের টেস্ট কেসগুলি লিখবো, এইখানে অথেন্টিকেশনের টেস্ট কেস আমরা দিছিলাম। অথেন্টিকেশনের জন্য আমি টেস্ট কেস লিখবো, টেস্ট কেস যখন লিখবো তখন আমরা এইটা ভ্যালিডেশন রাখবো। এখন আপাতত অথেন্টিকেশন দেই, এটা হচ্ছে বেসিক অথ, পাসওয়ার্ড হচ্ছে যেটা আমাদের ছিল 1 2 3 4 5 6 সেন্ড। এই যে আমার চলে আসছে। ওকে, নাও এখন আমার ডাটা আছে, যখন ইনিশিয়ালি ডাটা ছিল না তখন ছিল হচ্ছে এটা ব্ল্যাঙ্ক অ্যারে। সো আমি যখন এই ডেটা টেস্টিংটা করব তখন আমাদের কি করতে হবে, আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের ডেটা কি বলে রেসপন্স আমার ডেটা আছে কিনা। আমি সেই জন্য বাগে শুধু আইডি দেখছিলাম যে আইডি এক্সপেক্টেড 1 নম্বর আইডি আছে কিনা। ওকে, আমরা নট নাল এটাও চেক করে দেখতে পারি, যে নাল নাই এটাও চেক করে দেখতে পারি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে যদি আমরা প্রত্যেকটা, কারণ এই রিকোয়েস্টে কি হচ্ছে যতগুলো বাগ আছে সবই আসলে সে আর কি ইয়ে দিবে,
আউটপুট দিবে। সব বাগই যদি আউটপুট দেয় তার মানে হচ্ছে যদি আমার ডেটাবেজে ১০০টা বাগ থাকে ১০০টা বাগই দেখাবে। এখন আমরা যদি সরাসরি ডেটাবেজে অ্যাক্সেস করতে পারতাম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইন মেমোরি ডেটাবেজ ইউজ করতেছে, সো এক্সটার্নাল কোনো কিছুই সেই ডেটাবেজকে অ্যাক্সেস করতে পারবে না। সো আমরা প্রত্যেক ডেটা নিয়ে ভ্যালিডেট করতে পারতেছি না। কিন্তু যদি এরকম হতো যে লেটস সে আমাদের একটা ওরাকল বা মাইস্কুয়েল বা পাবলিকলি অ্যাক্সেসেবল বা আদার সিস্টেম অ্যাক্সেসেবল ডেটাবেজ আছে এবং আমার একটা ওয়েব সার্ভিস আছে যে ডেটাবেজ থেকে ডেটা নিচ্ছে, আমি ওই ডেটাবেজ থেকে কীভাবে ডেটা নিচ্ছে সেই লজিকটা জানি অ্যাজ এ টেস্টার। তখন আমি কি করতে পারছি, ওয়েব সার্ভিসের প্রত্যেকটা ডেটা এলিমেন্ট আমি চেক করে করে দেখতে পাচ্ছি, যেটা ইউজুয়ালি এপিআই টেস্টিংয়ে ওয়ান অফ দ্য মূল প্রতিপত্য বিষয়। কারণ আমরা ব্যাকএন্ডে টেস্ট করব এবং এই টেস্টের মূল উদ্দেশ্য থাকবে সে যাতে প্রপারলি ডেটাটা এনে দেখাতে পারছে বা ইউআই বা যারাই ওয়েব সার্ভিসকে কনজিউম করবে তাদেরকে যেন দেখাতে পারতেছে। তো আমি এখানে শুধু আইডি চেক করতেছি জাস্ট টু ভেরিফাই দ্যাট আমার রেসপন্স আসে। এখন এক্স্যাক্টলি রেসপন্স আসতেছে বা আসতেছে কিনা এটার জন্য আমি অন্য ফাংশনালিটি ইউজ করব যেটাতে প্রপারলি আমরা দেখতে পারা যায়। ওটা আমি ইউজ করব হচ্ছে আমাদের যদি এপিআই স্পেসিফিকেশন দেখি, এপিআই স্পেসিফিকেশন মানে হচ্ছে গতদিন আমরা বলছিলাম যে এপিআই এর যে কন্ট্রোলার ক্লাসটা আছে কন্ট্রোলার ক্লাস দেখে আমরা বের করার জন্য বলছিলাম পাক কন্ট্রোলার। স্ক্রিনে আসতে একটু দেরি লাগছে, হ্যাঁ এবার ঠিক আছে। অ্যাড ফাইন্ড ক্রিয়েট, সো আমরা ফাইন্ড এবং ক্রিয়েটের মাধ্যমে ইন্ডিভিজুয়াল ডেটা ভ্যালিডেট করতে পারি। আচ্ছা, এটার ডকুমেন্টেশন লিঙ্কটা বের করে রেখে লাগবে, এখানে লিঙ্কের ডকুমেন্টেশনগুলি আছে, এগুলি সবগুলি আজকের উদ্দেশ্য হচ্ছে সবগুলি টেস্ট করা এবং সবগুলি টেস্টের পর সেইটা অর্গানাইজ করা এবং তারপরে আমরা ইয়েতে জেনকিন্সে রান করব, ঠিক আছে। আচ্ছা, টেস্ট ডাটাতে আমি একটা টেস্ট ডাটা দিয়ে ব্যবহার করলাম। এই টেস্টের উদ্দেশ্য ছিল হচ্ছে সমস্ত ভিউ অল বাগস টেস্ট। ওকে, আমাদের কিছু কমন টেস্ট আছে, অথেন্টিকেশন রিলেটেড টেস্ট, রং প্যারামিটার টেস্ট, এমবেডেড অল বাউন্ডারি ভ্যালু টেস্ট, এইচটিটিপি এরর টেস্ট। সো এই রিকোয়েস্টের জন্য আর কি কি টেস্ট লেখা যেতে পারে, কারণ এটা হচ্ছে সিম্পল, আমি পেজে যাচ্ছি এবং বাক্স ক্লিক করলে বাক্সগুলি দেখা যাচ্ছে। এখানে রং প্যারামিটার শুধু অথেন্টিকেশন ছাড়া আসলে রং প্যারামিটার বলতে এরকম কিছু নাই, কারণ এর কোনো ইউআরএল প্যারামিটার নিচ্ছে না। সো আমি আর এখানে চেক করে দেখতে পারি যে রং, অর্থাৎ আমি কোনো রং প্যারামিটার দিয়ে আমি এই রিকোয়েস্টের রেসপন্স পাই কিনা। রং প্যারামিটার বলতে কি বোঝাচ্ছি, প্যারামিটার বলতে বোঝাচ্ছি আমরা এইচটিটিপি রিকোয়েস্টে তিনভাবে ডেটা দিতে পারি। একটা হচ্ছে দিতে পারি হচ্ছে পাথ প্যারামিটার লাইক দিস, আর একটা হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার লাইক দিস, আর আরেকটা হচ্ছে রিকোয়েস্ট বডি। সো আমরা যদি এটাকে পোস্ট নেই, পোস্টে রিকোয়েস্ট বডিতে আমরা দিতে পারবো রিকোয়েস্ট বডি। সো এই তিনভাবে সাধারণত ডেটা দেওয়া যায়। সো এই তিনভাবে ডেটা দেওয়ার ক্ষেত্রে আমাদের এটা চেক করে দেখতে হবে যে আমাদের এই ওয়েব সার্ভিসটা অন্যান্য ডেটা দিয়ে এটাকে অ্যাক্সেস করা যায় কিনা এবং এই অ্যাক্সেস করা গেলে এটা রং। সো আমি একটা একটা করে দিই, যেহেতু এটা গেট, সো বডিতে ডেটা কখনই আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে যে গেট রিকোয়েস্ট কোনো বডি নেয় না, এটা ওই জন্য পোস্টম্যানেও তাই হয়, যদি গেট রিকোয়েস্ট করেন তাহলে দেখা যাবে যে বডি ডিজেবল হয়ে আছে। So we can try to test it also. রেস্ট অ্যাসিউরের একটা সুন্দর রাস্তা আছে, সেটাতে সুন্দরভাবে লগ দেখা যায়। আমি জাস্ট
ফর সেক এখানে লগ ইনেবল করে দিচ্ছি। আমি রিকোয়েস্ট ভ্যালিড রিকোয়েস্ট পুরোটাই নিয়ে নেই। গেটের আগে যেটা আমার করতে হতো সেটা হচ্ছে বডি। আমি আমার বডিতে একটা ডেটা দিলাম, দেন আমি এই অ্যাসার্ট গুলি করবো যে সার্ভিসে ঠিক আছে। আমি এইচটিটিপি একটা অ্যাসার্ট করি তাহলে হয়েছে। Then assert that okay. অর্থাৎ আমি একটা গেট রিকোয়েস্ট করছি বডি ডেটা সহ। তার মানে হচ্ছে বডি ডেটা সহ রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে। এটা কিন্তু ইউজুয়াল কেস না, সো আমাদের এটা আসলে হ্যান্ডেল করা হয় নাই। তার মানে হচ্ছে এটা ফেল করছে। স্ট্যাটাস কোড শুড নট বি দেয়ার, স্ট্যাটাস কোড শুড বি ইট বডি ইজ নট অ্যাকসেপ্টেবল অর সামথিং লাইক দ্যাট। অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স্যাক্টলি সেম রিকোয়েস্টটা ভেঙে ভেঙে করতে পারি। আমি ভেঙে ভেঙে এটা একটু পরেই আলাদাভাবে দেখাচ্ছি, যেভাবে এখানে আমরা করছিলাম কতদিন রেসপন্স। এরপরে আরেকটা যেটা লিখবো সেটা হচ্ছে HTTP স্ট্যাটাস কোড শুড নট বি ওকে। আচ্ছা, HTTP স্ট্যাটাস কোড কি কি আছে আমরা একটু দেখি। ক্রিয়েটেড, অ্যাকসেপ্টেড, ইট শুড বি ব্যাড রিকোয়েস্ট, HTTP 400, এটা 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 হওয়া উচিত হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। কারণ হচ্ছে যে গেট গেট মেথডের বডি অবশ্যই থাকা উচিত না। এরপরে দ্বিতীয় চেক যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে বাউন্ডারি ভ্যালু চেক আমরা প্যারামিটারাইজড টেস্ট কেসেই দেখব। রং প্যারামিটার সেট, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনের ইউআরএল হেডার্সে আমরা প্যারামিটার দিয়ে দিতেছি গেট হেডার্স। প্যারামিটার এখানে প্যারামিটার দেওয়ার রাস্তাটা খুব একটা ভালো না। আমরা ইউআরএল এ যেটা করি এইভাবে প্যারামিটার দিয়ে দিই, লেটস সে নেম ইকুয়াল টু, তার মানে হচ্ছে এটা ইউআরএল এনকোড হয়ে এইভাবে যাবে। এটাকে বলে হচ্ছে ইউআরএল প্যারামিটার। ইউজুয়ালি কি ভ্যালু স্ট্রিং থাকে। প্যারামিটার গুলো আর একটু বলবেন, কয় ধরনের প্যারামিটার? ইউজুয়ালি 3 ধরনের প্যারামিটার আছে। একটা প্যারামিটার হচ্ছে আমরা ইয়েতেই দেখি, একটা প্যারামিটার হচ্ছে লিঙ্ক থাকবে, এটা হচ্ছে তোমার ইউআরএল ইউআরআই লিঙ্ক, এরপরে স্ল্যাশ দিয়ে ভ্যালু থাকবে যেটা এভাবে ডিফাইন করে। এটাকে বলা হচ্ছে পাথ ভেরিয়েবল, পাথ ভেরিয়েবল। ঠিক আছে, ধরো 25 দিলাম, এই 25টা হচ্ছে পাথ ভেরিয়েবল। এটা ব্র্যাকেটে আমি দেখাচ্ছি, এটা যে মিটারে থাকে বা রেস্ট অ্যাসিওর বা যারা স্প্রিং বুটে কাজ করে ওরা ব্র্যাকেট দিয়ে ওরা ইয়ে করে, পাথকে ক্যাপচার করে। সো এই পাথ থেকে ভ্যারিয়েবল ক্যাপচার করা যায়। যেমন এখান থেকে
আমার কোনো রেপোজিটরির নাম, লেটস সে কেউ গিটহাবের ক্রলিং করতেছে। সো এখান থেকে ইয়ের নাম, রেপোজিটরি ওনারের নাম, তারপরে হচ্ছে প্রজেক্টের নাম, এখান থেকে ক্রল করে নিতে পারে। তো এটা কিভাবে নেয়? এটাকে বলে হচ্ছে ইউআরএল প্যারামিটার বা পাথ ভ্যারিয়েবল থেকেই নেয়, ভেঙে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে রিকোয়েস্টের সাথে আমি কিছু প্যারামিটার পাঠাতে পারি, এটা হচ্ছে বলে রিকোয়েস্ট প্যারামিটার। রিকোয়েস্ট প্যারামিটারগুলি ইউআরএল দিয়ে যায় এবং রিপ্রেজেন্ট হয় এভাবে কোয়েশ্চেন মার্ক, তারপরে হচ্ছে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে ইউআরএল এনকোডেড হয়ে কি ভ্যালু পেয়ার। সো কি ভ্যালু পেয়ার কি, লেটস সে তুমি দিলা হচ্ছে আমাদের বাগেরই কি ভ্যালু পেয়ার কি, ধরো এই জিনিসটা আমি আমার বাগের কি ভ্যালু পেয়ারে দিতে যাচ্ছি, তখন আমি ইউআরএল এ দিব হচ্ছে আইডি ইকুয়াল টু 1। এইটা আমার এখানে চলে আসবে। তার মানে হচ্ছে এই ওয়েব সার্ভিসটা একটা আইডি নিচ্ছে যেটার মানে হচ্ছে 1। আমি এটার একটা আমাদের জেমিটার দিয়ে প্রোটোকল দিয়ে দেখাই, তাহলে এইচটিটিপি প্রোটোকলে বুঝার সুবিধা হবে। জাভা টুলস, আমরা যারা জেমিটারে কাজ করছি তারা এটা নিয়মিত ব্যবহার করি, এই জন্য রেফারেন্স হিসেবে দিচ্ছি যাতে ডিটেল জানতে পারা যায়। কারণ জেমিটারের এইচটিটিপি স্যাম্পলার মেইনলি এইচটিটিপি রিকোয়েস্টকে রিপ্রেজেন্ট করে। সো স্ক্রিন ছোট জন্য উপরে জিনিস দেখা যাচ্ছে। ওকে, এখন হয়তো দেখা যাবে। আচ্ছা, একটা রিকোয়েস্টের এইচটিটিপি রিকোয়েস্টের ডিটেলে কি কি থাকে। গেট মেথড, এখানে মেথডগুলি আছে জেমিটারে যেগুলি সাপোর্ট করে। সো গেট মেথডে দুইভাবে আমি ডেটা দিচ্ছি, এক হচ্ছে পাথ ভ্যারিয়েবল। আমি যদি এখানে কোনো একটা ভ্যারিয়েবল লিখি, লেটস সে ফর এক্সাম্পল তো আমি পাথ ভ্যারিয়েবলে যদি কিছু না দিই, আগে রিকোয়েস্টটা দেখি, রিকোয়েস্টের রেসপন্স কি আসে এখনই দেখতে পাবো। demo। দুইটা রিকোয়েস্ট আছে, কারণ হচ্ছে যে একটা আর একটাকে ইয়ে করছে, রিডাইরেক্ট করছে। রিডাইরেক্টটা বন্ধ হয়ে যাবে যদি আমরা এখানে www দেই। এইচটিটিপি রিকোয়েস্ট দিছি, রেসপন্সে কিছু ডাটা পাইছি। আচ্ছা, আমার এই রিকোয়েস্টটা রিপ্রেজেন্ট হইছে কিভাবে, শুধু এইটুকু গেছে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন হইছে সরাসরি, কোনো প্যারামিটার ভ্যারিয়েবল কিছু নাই। ওকে, এখন আমি এখানে প্যারামিটার অ্যাড করব। সে কি সার্চ করবো বলো, কেউ সার্চ কিওয়ার্ড দাও। ধরো আমরা প্যারামিটার ভ্যারিয়েবলে দিব হচ্ছে জাগবিডি ফর এক্সাম্পল। তো আচ্ছা, গুগলের ইউআরএল যদি ইউআরএল প্যাটার্ন দেখি সাইটে, এটা ইউআরএলটা চেঞ্জ হয়ে গিয়ে সার্চে আসলো এবং তারপরে প্যারামিটারগুলি ঢুকছে, যে সার্চ কোয়েশ্চেন মার্ক প্যারামিটারস, ওরা কিছু কি টি অ্যাড করছে।
আমি এত কিছু অ্যাড করব না। আচ্ছা, ইনকগনিটো মোডেও কি একই অ্যাড করে? গুগলে যাওয়ার পরে ওটা রিডাইরেক্ট করে এই ইয়েতে গেছে, এই প্যারামিটার দিছে GWS RD = SSL। সো এইটা আমি যদি সিমুলেট করতে চাই, আমার প্যারামিটার দিতে হবে হচ্ছে, জাস্ট প্যারামিটার এক্সাম্পল দিলাম, গুগলে বাই ডিফল্টই আছে। এখানে বলা আছে যে ইনক্লুড, এটা কি তুমি কি ইকুয়াল ইনক্লুড করবা কিনা। সো এটা SSL। এই রিকোয়েস্টটা দেখি আমার একসাথে মিলে কিনা। দেখছো একসাথে এটা মিলে গেছে। এর মানে হচ্ছে আমি যখন এখানে রিকোয়েস্টটা দিব, সেটা বাই ডিফল্ট এভাবে যাবে। এখন এখানে আমরা সিম্পল কি ভ্যালু পেয়ার দিতেছি, নাম এবং ভ্যালু। যদি আমরা কমপ্লেক্স জিনিস দিই, যেমন হচ্ছে লেটস সে কোনো অথেন্টিকেশন কুকি টোকেন, অথবা লেটস সে আমি একটা বড় ডেটা ইউআরএল দিয়ে পাঠাবো। ইউআরএল দিয়ে ডেটা সাধারণত 4K পর্যন্ত পাঠানো যায়, মানে 4000 ক্যারেক্টার। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন পাঠানো যায়, তারপরে রিডাইরেকশন ইউআরএল গুলো পাঠানো যায়। সেক্ষেত্রে কিভাবে দিতে হয়, সেক্ষেত্রে এই ডেটাগুলি সাধারণত এনকোডেড আকারে দিতে হয়, যাতে করে সার্ভার এন্ডে গিয়ে ওরা ডিকোড করে তারপরে রিড করতে পারে। ইউজুয়ালি ইউআরএল প্যারামিটারগুলো যেগুলি কোয়েশ্চেন মার্ক দিয়ে যায়, সেগুলি সবই ইউআরএল এনকোডেড হয়েই যায়। তারপরও এখানে এতদূর আসছে। প্রথমে যেটা হচ্ছে সোর্সের পরে সোর্স আসছে এইচপি। আই এম নট শিওর, আমার পিসি এইচপি না, তারপরে এইচপি দিছে ইআই, এখানে একটা লিঙ্ক দিছে। আচ্ছা, সার্চ ইকুয়াল টু দেখি তো জাগবিডি দিয়ে কিছু আসে কিনা। শুধু সার্চ ইকুয়াল টু জাগবিডি, না ওরা কোনো রেজাল্ট দেয় নাই। ওদের এই ইয়েগুলি লাগবে, সার্চ কোয়েরি লাগবে, কিউ কিউ ইকুয়াল টু জাগবিডি। এখন আসছে। তার মানে এটা হচ্ছে আমার মিনিমাম প্যারামিটার দরকার, ঠিক আছে। সো আমি যদি সার্চ করতে চাই, তাহলে এখানে দিতে হবে হচ্ছে কোয়েরি কিউ, আমরা রেজাল্ট দেখবো এখনই। এসটিপি রিকোয়েস্ট হয়েছে, মেইন রিকোয়েস্টে ছিল এইটা, রিকোয়েস্টটা দেখতে পাচ্ছি। রেসপন্স ডেটাতে কি ছিল, এখানে টেক্সটুয়াল ফরম্যাট আছে, এটা একটু ভদ্র করার জন্য ডাউনলোড উইথ রিসোর্সেস এই জিনিসটা দেখা যাচ্ছে, ঠিক আছে, সঠিক জিনিসই আছে। অর্থাৎ জাগবিরি রিকোয়েস্ট করার সাথে সাথে এইটা হচ্ছে তার রেসপন্স। ওকে, সো আমরা এখানে কি দেখলাম, এই অংশটুকুতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইচটিপি, একটা এইচটিপি গেট রিকোয়েস্টের প্যারামিটার কিভাবে পাঠানো যায়, সেটা হচ্ছে ইউআরএল প্যারামিটার কিভাবে পাঠানো যায়। ওকে, এই একই জিনিসটা আমরা চাইলে বডিতে না দিয়ে এখানেও দিতে পারতাম। এখানে কিভাবে দিতাম, কিউ ইকুয়াল টু জাগবিডি। নাও এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি কিন্তু কোয়েশ্চেন মার্ক দিছি, অর্থাৎ একটা ইউআরএল এর এন্ডে যদি কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়, সাথে সাথেই সেটা ধরে নেয় যে এর পরেরটুকু হচ্ছে ইউআরএল প্যারামিটার। ওকে, সেই জন্য এটা লেখে হচ্ছে ইউআরএল প্যারামিটারস। এটা একটু চেক করে দেখি যে এটা সেম কিনা। আগের রিকোয়েস্ট দেখছিলাম, এবার পরের রিকোয়েস্টে দেখি, ওই যে সেম রিপ্রেজেন্টেশন আসতেছে, আচ্ছা সেম হিসাবে। ওকে, সো যদি ইউআরএল প্যারামিটার আইডিয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আমি জিওমিটার টুল দিয়ে দেখালাম, কারণ হচ্ছে যে ওখানে রেজাল্টগুলি মানে এক্সাক্ট কিভাবে হয় সেভাবে দেখা যায়। এবার একই জিনিস দেখো যে এখানে দেখবো আমরা ইউআরএল প্যারামিটার দিব, টেস্ট,
তো আমি রিকোয়েস্ট আবার বানাই। বেসিক পর্যন্ত দিলাম, এবার অ্যাড করব হচ্ছে প্যারামিটার। ধরো প্যারামিটার দিলাম প্যারামিটার কি সরাসরি কিবোর্ড, ঠিক আছে। দুইটা অংশ নেওয়ার কথা, কি ভ্যালু পেয়ার দেই হচ্ছে বাক টেবিল। get request, assert that, then assert that. Yep, bad request। এইটা আমি যেহেতু এটা ডেভেলপ করছি, এটা ইমপ্লিমেন্ট করা নাই। অর্থাৎ প্যারামিটার ধরে এক্সেপশন হ্যান্ডেল করা নেই, সো ইট শুড ফেল। এটা স্টিল HTTP 200 দিচ্ছে, তার মানে হচ্ছে ইট শুড ফেল। আচ্ছা, আমি যখন লগ অল ইনক্লুড করছি, লগ অল ইনক্লুড করার সাথে সাথে এই জিনিসগুলি সরাসরি যোগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেইনলি যখন আমরা টেস্ট কেস বানাচ্ছি, নট রান করি, যখন বানাই তখন এটা আমরা ব্যবহার করি। এইটুকু বুঝতে তো কারো অসুবিধা নেই, রাইট? ওকে, নাও এবার আসি হচ্ছে ইনভ্যালিড লগ ইন টেস্ট। ভেরি ইন্টারেস্টিং পার্ট। ইনভ্যালিড লগ ইন টেস্ট, ইনভ্যালিড লগ ইন টেস্ট এটা হচ্ছে জেনারেল সব রিকোয়েস্টের জন্যই থাকবে। সো এটাকে যেটা করি, আলাদা টেস্ট কেসে নিয়ে যাই। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের লগ ইনটা ইমপ্লিমেন্ট করা আছে কিনা সেইটা আমার একটা জায়গায় চেক করলেই হয়ে যাচ্ছে, আমার অন্যান্য জায়গায় চেক করার খুব একটা দরকার নেই। কারণ হচ্ছে যে ফুল অ্যাপ্লিকেশনটা একটা অথেন্টিকেশনের মডিউলের উপরেই চলে। সো আমি দেই হচ্ছে জেমিটারের কি বলে, জেমিটার প্যারামিটারাইজ টেস্ট কেস সম্বন্ধে তো আইডিয়া আছে নাকি? আইডিয়া না থাকলে বলতে পারো। আইডিয়া নাই এমন কেউ আছে? জেমিটারের প্যারামিটারাইজ টেস্ট কেস, প্যারামিটারাইজ টেস্ট কেস জাস্ট এ শর্টকাট। আমার ব্লগে আছে এক্সাম্পল মনে হয় আছে, আমার যতদূর মনে আছে একটা ইউনিট টেস্টের আছে। Generic example source, প্যারামিটারাইজ রানার। এটা হচ্ছে কনস্ট্রাক্টর প্যারামিটার দিয়ে ইনসার্ট করা, এটা আমি পছন্দ করি না, এইটা ভালো। প্যারামিটার ডিক্লেয়ার করে দাও, বলে দাও কোনটা কি প্যারামিটার। আমি এই ফরম্যাটটাই ফলো করব। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি কারো ডিটেল জানতে হয় জানতে পারো, দেখতে পারো। সো আসি হচ্ছে প্যারামিটারাইজ জেমিটার। প্যারামিটার সিলেক্ট করি হচ্ছে
পাসওয়ার্ড ডিক্লেয়ার করে দিই @ প্যারামিটার। এই যে এখানে নাম হচ্ছে স্ট্যাটিক কন্ট্রোলারটা নিয়ে নিই। কালেকশন নেই হচ্ছে দুইটা স্ট্রিং এর কালেকশন নেব। 2-dimensional array, not 3. Add number, okay. Value start with 0 index, now 1 index. Start with 0 index. So প্রথমটা হচ্ছে ইউজার নেম, দ্বিতীয়টা হচ্ছে প্যারামিটার পাসওয়ার্ড, নট প্যারামিটার। ওকে, এবার স্ট্রিং এর অংশটুকু দেখি। নিউ স্ট্রিং, একটা সেট আর একটা সেট নেই। ওকে, এখানে একটু আমরা ইন্টেলিজেন্স ইউজ করতে পারি, এক্সপেক্টেড জিনিসগুলোও দিতে পারি। অর্থাৎ একটা টেস্ট কেসের ভিতরেই আমরা বলে দিতে পারবো যে এটা ভ্যালিড লগইন না এটা ইনভ্যালিড লগইন। ওকে, সো এটার জন্য যেটা করতে হবে, তিনটা প্যারামিটার নিতে হবে। আচ্ছা, এটা একটু সোজাভাবে হ্যান্ডেল করি, কমপ্লেক্সে না যাই। সোজাভাবে হ্যান্ডেল কি, রং পাসওয়ার্ড দিছি একটা, আর একটা রং পাসওয়ার্ড দিই। এখানে জেমিটার যে রানার জেমিট রানার আর কি, ওরা যেটা করে ওরা হলো এই প্যারামিটার ভ্যালুগুলি অ্যানোটেশন দিয়ে পার্স করে। সো পার্স করার সুবিধা হচ্ছে যে আমি ওই টেস্ট রেজাল্টে সুন্দরভাবে জিনিসটা দেখতে পারি। প্যারামিটার্স, ওকে। তে নামের ভিতরে আমি দিয়ে দিতে পারি কোন ভ্যালুটা নাম হিসেবে থাকবে। সো আমি নাম দিই হচ্ছে ইউজারের ভ্যালুটা দিব। সো নাম দিই হচ্ছে ইউজার। তো 0th ইন্ডেক্সের আইটেমটা আমার অ্যাজ এ টেস্টের নাম হিসাবে থাকবে। এরপরে টেস্টটা লিখি। সো given আমি হেডারে নিছিলাম কি অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ। অথ, অথের ইউজার নেম হচ্ছে auth.basic, ইউজার পাসওয়ার্ড get, then assert that
আমি একটু ভেঙে ভেঙে লিখি, এটা বড় হয়ে যেতেছে। Get then assert that HTTP status স্ট্যাটাসের এটা আমাদের জানতে হবে যে একটা অথেন্টিকেশন যদি না হয় তাহলে HTTP স্ট্যাটাস কি হয়? 401 ওকে। ফরবিডেন এবং 401 এর কিন্তু আলাদা জিনিস। 401 হচ্ছে আনঅথরাইজড, ইউজার নেম পাসওয়ার্ড রং, আর ফরবিডেন মানে হচ্ছে পারমিশন নাই, তার মানে হচ্ছে অথেন্টিকেটেড ইউজার সঠিক আছে কিন্তু যে ইউআরএল এ হিট করছে সেটা তার অনুমতি নাই, ওটা হচ্ছে অথরাইজেশন। সেই দুইটা কিন্তু খেয়াল রাখা দরকার, কারণ হচ্ছে যে যখন আমরা অথেন্টিকেশন টেস্ট করি যদি একটার সাথে আরেকটা গোলমেল হয়ে যায় তার মানে হচ্ছে ডেভেলপাররা প্রপারলি এক্সেপশন হ্যান্ডেল করে নাই। আমি জেনারেটরটা অফ করে দিই, পিসি স্লো হয়ে যাচ্ছে। HTTP status, so let's see 501 কি লিখছে। 401 কে কি দিছে? unauthorized। Okay. What is the error? Status code hamcast বলে গেছি। Okay, so status code HTTP unauthorized। Okay, let's run করি, দেখি ঠিক আছে কিনা। এই টেস্ট কেস যখন রান করব তখন আসলে একটা টেস্ট কেস না, দুইটা টেস্ট কেস জেনারেট হবে, কারণ আমার দুইটা প্যারামিটার আছে। ঠিক আছে, এবং আমি প্যারামিটার টেস্টের নাম দিছিলাম হচ্ছে 0th ভ্যালু। সো প্রথম টেস্ট কেসের নাম হচ্ছে শান্তনু, দ্বিতীয় টেস্ট কেসের নাম হচ্ছে মুহিন। ওকে, রিফিউজ ক্যানট কানেক্ট, এর কারণ হচ্ছে যে আমাদের রেস্ট অ্যাসিউরের ইউআরএল সেট করা হয় নাই, যেটা আমার বিফোরে দিছিলাম। আচ্ছা, এটা আমার যেহেতু আমাদের ইউআরএল এ লাগবে, সো আমাদের এইটা ইনিশিয়েট করে দিতে হবে। আমি ওখানে লিখে দিই, এটা আমরা যখন টেমপ্লেটিংটা ফাইনাল করব আজকে তখন আমরা একটা জায়গায় সেন্ট্রালে নিয়ে যাব। বিফোর মেথড ধরে লিখছি। এইটুকু বুঝতে তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না, রাইট? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারতেছি। কারণ হচ্ছে যে এটা অথেন্টিকেটেড না, একটা যেহেতু এটা অথেন্টিকেশন টেস্ট হিসেবে ডিক্লেয়ার করছি,
সাথে একটা নরমাল টেস্ট দিয়ে দেই, টেস্ট অথ, এটা দিয়ে হচ্ছে ইনভ্যালিড এর নাম দিয়ে হচ্ছে ইনভ্যালিড প্যারামিটারস। এখন আমরা একই টেস্ট কেস ইউজ করতে পারি বা চাইলে অন্য টেস্ট কেস ইউজ করতে পারি। ফর এক্সাম্পল একই টেস্ট কেস ইউজ করলাম, আমি আরেকটা দেই, সেটা হচ্ছে যে ভ্যালিড প্যারামিটারস। আমার এখানে একটাই আছে ভ্যালিড ইউজার, আর একটার দরকার নেই। তো আমাদের তখন ইউজ করতে হবে আলাদা। একই টেস্ট কেসে মনে হয় দুইটা দিতে পারবো না, কারণ হচ্ছে যে ভ্যালু হিসাবে ও যখন খুঁজবে তখন তো আসলে একটা কালেকশনই পাবে, দুইটা কালেকশন পাবে না। সো এটা আসলে আলাদা টেস্ট কেসে দিতে হবে, অথবা যেহেতু একটাই টেস্ট কেস সেহেতু আমরা সরাসরি এখানে দিতে পারি। টেস্ট কেসটা কপি করি, ইনভ্যালিড অথেন্টিকেশন, এটা হচ্ছে ভ্যালিড অথেন্টিকেশন। এটা কেন দিতে পারলাম না খেয়াল থাকলো? কারণ হচ্ছে যে এই প্যারামিটারাইজ টেস্ট ক্লাসটা যখন এটাকে পার্স করবে তখন আসলে একটা কালেকশন দেখতে পাবে বা দুইটা কালেকশন দেখতে পাবে। তখন প্যারামিটার ডিক্লেয়ার করা পয়েন্টারগুলা ভ্যালু 0, ভ্যালু 1 তখন খুঁজে পাবে না যে ও এই প্যারামিটারটা এই কালেকশনে নিবে না আরেকটা কালেকশনে নিবে, যেটা দিতে যাচ্ছিল। সো এটা কনফিউজিং এবং এটা সে রিড করে পার্স করতে পারবে না। সো যার জন্য আমি এটা আলাদা করে দিছি। সো আমাদের যদি এরকম থাকে যে মাল্টিপল অথেন্টিকেশনের জন্য মাল্টিপল ভ্যালিড অথেন্টিকেশনের জন্য মাল্টিপল প্যারামিটার চেক করতে হবে, চাইলে নতুন একটা ক্লাস নিতে পারি অথবা নিজে একটা ইটারেশন বানাই করতে পারি। ও সরি, এটা কিন্তু ভুল হইছে, এসসি ওকে হবে। কপি মারলা, কপি যে সিন, এসসি ওকে, স্ট্যাটাস কোড ওকে। বাই, এইটা রান করো। ও এইটা এখনো রান করে নাই। ইনিট টেস্ট, ও শুধু এই দুইটা রান করতেছে এই পার্সার থেকে দেখে দেখে। সো ভ্যালিড অথেন্টিকেশনের জন্য আলাদা টেস্ট কেস দিতেই হবে। রেস্ট অ্যাসিওর টেস্ট পেজ,
ওকে, সো এখানে একটু টেকনিক করি, সেটা হচ্ছে এটা আমার সব টেস্ট কেসের জন্যই ব্যবহার করতে হবে। যদি আমরা ডকুমেন্টেশনটা দেখি, আমি লিখতেছি কারণ হচ্ছে যাতে আমাদের কষ্ট করতে কম হয়। সবগুলোতেই টেবিল ডট বাক্স এই বেজ ইউআরএলটা আছে। সো যতগুলো আমরা টেস্ট করবো সবগুলাতে। সো এটাকে একটু টেমপ্লেটিং করি। এই অংশটুকুকে অর্থাৎ বিফোর টেস্টের এই পার্টটুকুতে আমরা রেস্ট অ্যাসিউরড বেজের মধ্যে নিয়ে যাই, যাতে আমার বারবার ইনপুট করতে না হয়। Username cannot be null. সরি, এটা তো রান করতে হবে প্যারামিটারাইজ রানার দিয়ে। মাই ব্যাড। তো ওকে, সো আমাদের দুইটা কাজ করা হলো। একটা হচ্ছে ভ্যালিড টেস্ট কেসগুলো আলাদা করা হলো। সো এটাকে আলাদা নাম দিয়ে দেই, শিফট 6 ভ্যালিড ডট টেক্সট ইনভ্যালিড। দুটো প্যারামিটারাইজ, এবং এখানে নতুন নতুন প্যারামিটার অ্যাড করার সাথে সাথে সে অটোমেটিক আমরা চেক করে দেখতে পারবো যে হ্যাঁ অথেন্টিকেশন হয়েছে কি হয়নি। এখানে কি ইনগ্রেডিয়েন্টস বা কি জানার বিষয় হচ্ছে যে আমরা কি চেক করব, এটা যেন অথেন্টিকেশন কোডটা প্রপারলি আমরা চেক করতে পারি। ভ্যালিড অথেন্টিকেশন, ইনভ্যালিড অথেন্টিকেশন। আবার অনেক সময় দেখা যায় যে মাল্টিপল এপিআই থাকে, অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং এপিআই, সরাসরি আমরা যে ইউআরএল হিট করতেছি, সাথে সেটা ব্রোকারের মাধ্যমে মাল্টিপল লেয়ারের এপিআই থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এইচটিপি স্ট্যাটাসও যদি 200 আছে, কিন্তু এইচটিপি বডিতে আমাদের বলে দিছে যে এটা নন অথেন্টিকেটেড। সেক্ষেত্রে আমাদের বডিটাকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি যেহেতু একটা রিফ্যাক্টরিং এর কাজ শুরু করে ফেলছি, সেটা হলো রেস্ট বেজের মধ্যে আমরা ইনিশিয়ালাইজেশনটা নিয়ে গেছি। সো এখন এই কাজটা আমরা এইখানে করে ফেলি, এটারও দরকার নেই। অর্থাৎ সবার জন্যই আমাদের অ্যাপ ইউআরএল এবং বাক্স থাকবে, অর্থাৎ যে কেউ রেস্ট অ্যাসিউরকে নেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি যেটা বলতেছিলাম যে রেস্ট অ্যাসিউরের যেটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট, এবং এই পার্টটাকে জিইউনিট স্টাইলে করা। জিইউনিট স্টাইলে করার জন্য মেইনলি যেটা হয়, এখানে দুইটা জিনিস নেওয়া আছে। একটা হচ্ছে রিকোয়েস্ট গিভেন এবং রেসপন্স নাও, এটা সবাই ইউজ করবে, প্রোটেক্টেড। সো এটাতে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে লেটস সে আমি যখন টেস্ট লিখতেছি তখন
এটা দিয়ে দিলে আমার সমস্ত টেস্ট কেস অটোমেটিক লগ ইনেবল হয়ে গেল। আমাকে ইন্ডিভিজুয়ালি কোনো টেস্ট কেসে গিয়ে লগ ডিসেবল করা লাগতেছে না। সো সেন্ট্রালি কন্ট্রোল ইট ইজ মোর ওকে। আমি আপাতত টেস্টের জন্য সবগুলি লগ অল দিয়ে দিলাম, যাতে যেখানে আমরা রিকোয়েস্টকে ব্যবহার করতেছি সব জায়গায় আমার লগ অল হিসেবে চলে যাবে। আচ্ছা, এবার আসি হচ্ছে অথেন্টিকেশন নন অথেন্টিকেশন হইলো রং ক্রেডেনশিয়ালস হইছে। আচ্ছা, নাল ক্রেডেনশিয়ালস তো দেই নাই, null credentials দেই নাই, it is a part of invalid. এটা null user হচ্ছে একটা valid user but with invalid with null entry. প্রথমে হচ্ছে null username right password. এটা কিন্তু জাভার কাছে ব্ল্যাঙ্ক হিসাবেই যাবে, বাট আমাদের শুধু ব্ল্যাঙ্ক না নালও চেক করতে হবে। সো যেটা দিব এটা তো বুঝতে কারো অসুবিধা নেই নাকি? সো নালের ক্ষেত্রে কি দিছে, ইউজার নেম ক্যানট বি নাল। সো ইরোরটা দিয়ে দিছে আসলে ইয়েই আমাদের রেস্ট অ্যাসিউর থেকে ইরোরটা আসছে, এটা সার্ভিস পর্যন্ত যায় নাই। পাসওয়ার্ড ক্যানট বি নাল, ঠিক আছে। আচ্ছা, গ্লোবালি দিলে সবার জন্যই চেক করতেছে। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কি এক্সেপশন আসতেছে। সো স্ট্যাটাস কোড দুইটা আসলে একসাথে করে মনে হয় করা যাবে না, কারণ এই দুইটা স্পেশাল কেস। এই দুইটার এক্সেপশন আসতেছে হচ্ছে ইয়ে থেকে, আমাদের রেস্ট ইস্যু থেকে। সো আপাতত ইরোর হিসেবে কাউন্ট করলেই হবে, ইরোর মানে হচ্ছে রং থিং। আমি গ্লোবালি এখানে এক্সপেক্টেড এক্সেপশন দেওয়া যায়, বাট তাহলে যেটা হচ্ছে যে আমাদের যতগুলো টেস্ট কেস আছে সবার জন্যই একই এক্সপেক্টেড চাচ্ছে, যেটা আসলে ডিফল্ট বিহেভিয়ার না। কারণ ইনভ্যালিড ইউজারের ক্ষেত্রে তো আমার এক্সপেক্টেড জিনিস হচ্ছে এসসি আনঅথরাইজড, অর্থাৎ এটা তো আমার মেথড এক্সেপশন না, জাভা লেভেলের এক্সেপশন না, এটা এসটিপি স্ট্যাটাস লেভেলের এক্সেপশন, টু বি স্পেসিফিক স্ট্যাটাস লেভেলের এরর। ওকে, এবার আসি, এটা রান করুক, রান করে দেখি। ঠিক আছে, ঠিক আছে। এইচটিটিপিএস রিকোয়েস্ট, আমাদেরটা এইচটিটিপিএস রিকোয়েস্ট না, সো এটা আমাদের জন্য প্রযোজ্য না। রং রিকোয়েস্ট হেডার্স, আচ্ছা রিকোয়েস্ট হেডার চেক করা আমাদের বাই ডিফল্ট নাই। সো আমি রং রিকোয়েস্ট হেডারের কয়েকটা এক্সাম্পল দিই। ইনভ্যালিড ভিউ অল বক্স, অন্যগুলো ক্লোজ করে দেই, ক্লোজ আদার্স।
body not accepted, URL parameter not accepted. এখানে জিজ্ঞেস করতে পারা, মানে জিজ্ঞেস কোশ্চেন একটা আসতে পারে যে ইনভ্যালিড অথেন্টিকেশন আমি আলাদা টেস্ট কেস লিখলাম, তো ইনভ্যালিড রিকোয়েস্ট হেডার কেন আমি একটা রিকোয়েস্টের মধ্যে লিখবো? আসলে কি হচ্ছে, অথেন্টিকেশন ব্যাপারটা গ্লোবালি হ্যান্ডেল হয়। সো গ্লোবালি যেহেতু হ্যান্ডেল হয়, সো ব্যাপারটা গ্লোবালি আলাদাভাবে নিয়ে গেছি। কিন্তু রিকোয়েস্ট হেডার ডিপেন্ড করে ওই রিকোয়েস্টের উপরে। সো একটা সিম্পল গেট রিকোয়েস্ট এক ধরনের হেডার নিতে পারে, আবার এমন হতে পারে বিভিন্ন টাইপের রিকোয়েস্ট আছে, যেমন গেট, পোস্ট, এগুলো হচ্ছে এইচটিপি মেথড। এবং এই রিকোয়েস্টের ভিতরে হেডার প্যারামিটার দিয়ে আমরা ডিফাইন করতে পারি এই রিকোয়েস্টের সাথে যে ডেটাগুলো আমরা দিচ্ছি সেটাকে। ফর এক্সাম্পল, যদি আমার মাল্টিপার্ট রিকোয়েস্ট হয়, এটা একটা মাল্টিপার্ট মানে হচ্ছে আমরা যখন ফাইল বা কোনো বাইনারি কন্টেন্ট আপলোড করি সেটা যখন ট্রান্সমিট হয়, এই জিনিসগুলি যখন আমরা রিকোয়েস্ট জেনারেট করি, রিকোয়েস্টের হেডারের ভিতরে এটা প্রপারলি দিয়ে দিতে হয়। তা নইলে সার্ভার যখন রিকোয়েস্টটা রিসিভ করে, সে প্রপারলি এই যে ডাটাটা পেলো সেটাকে প্রসেস করতে পারে না। ফর এক্সাম্পল, লেটস সে একটা ফাইল আপলোড করছে, এই ফাইলটা এক্সেল বা এমএস ওয়ার্ড ফরম্যাট। সেটাকে যদি কন্টেন্ট টাইপ হেডার অ্যাপ্লিকেশন ড্যাশ জেসন দিয়ে আমরা আপলোড করি, সার্ভার এটাকে জেসন ডাটা হিসেবে ইয়ে করে, ট্রিট করে, তখন সার্ভার এটাকে হ্যান্ডেল করতে পারবে না। সার্ভারের কাছে তখন আমাদের বলে দিতে হয় যে কন্টেন্ট টাইপ হচ্ছে মাল্টিপার্ট অথবা অক্টাল স্ট্রিম। সো যে টাইপ যেভাবে রিকোয়েস্ট আমরা ফর্মুলেট করব বা রিকোয়েস্টটা যেভাবে সেন্ড করব, সেটার উপর বেস করে মূলত সার্ভার এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করবে। ওকে, সো আমি একটা ইনভ্যালিড হেডার দেই। ইনভ্যালিড হেডার দিই হচ্ছে অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ দিছিলাম। এই যে আমি যখন কন্টেন্ট টাইপ দিছি, এটা ওই কন্টেন্ট টাইপ জেসন হিসেবেই যায়। এটার হেডার তৈরি হয় হচ্ছে এই যে টেক্সট প্লেন অ্যাপ্লিকেশন ডট জেসন এক্সএমএল। সো আমি দেই হচ্ছে অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইএনজি বিএন কিউ9। সো আমি অন্য একটা অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ দেব। আমি একটু পরেই পুরোটা কোড আমি রিফ্যাক্টর করব ইয়ের মতো, জেনুইন স্টাইলে করে ফেলবো আর কি। এটার জন্য কষ্ট করার কিছু নেই, জাস্ট 2 মিনিট। আমি আগে টেস্ট কেসগুলি কভারেজ দিয়ে নিই। সো গেট dot get accept language the jp dot then assert that status code ac সো তার মানে হচ্ছে রং স্ট্রিপ হেডার দিলেও আমার টেস্ট রান হচ্ছে, এটা ফেল টেস্ট কেস। ওকে, এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে?
আমি রং ইউজার নেম পাসওয়ার্ডের মতো এখানে রং হেডার দিছি, দ্যাটস অল। আমি আরো একটা রং হেডার দেই, কন্টেন্ট টাইপ। আসলে আমি তো কোনো রিকোয়েস্টে কোনো আইডি বা কিছু পাঠাচ্ছি না, এই কন্টেন্ট টাইপ দেওয়ার দরকার নাই আসলে। আমি আর একটা হেডার নেই, http headers। উইকি কোথায়? আচ্ছা দেখ, লেটস সে accept test.html। একটা বাজে টাইপের হেডার দিই যেটা হয়তো নিবে না। ইউজার এজেন্ট, ব্রাউজার ইউজার এজেন্ট। accept encoding, আমি রং জিনিস এন্ট্রি দেব। এইখানে এই টেস্টটা সবসময় ফেল হবে, কারণ হচ্ছে যে আমি তো যেহেতু সোর্স কোড লিখছি ওখানে হেডার চেক করা হয় নাই, সো হোপফুলি ইট শুড বি ফেল। 200 400 এক্সপেক্ট করছিলাম 400 বাট 200 আছে। ওকে, রং ইউআরএল প্যারামিটার, এটা আমরা চেক করছি, ইনভ্যালিড প্যারামিটার, রং প্যারামিটার, বডি অ্যাকসেপ্টেড। ওকে, সো মোটামুটি আমার ইয়েগুলা টেস্ট কেসগুলো হয়ে গেছে ভিউ অলের। এখানে এক্সট্রা একটা টেস্ট কেস আছে, সেটা হচ্ছে অ্যাড ওয়ান, গতদিন শেষে দেখাইছিলাম, এটা আমরা আলাদা টেস্ট ক্লাসে নিয়ে যাব। সো নিয়ে যাওয়ার আগে একটু রিফ্যাক্টর করে নিই, সেটা হচ্ছে যে রিকোয়েস্টগুলোকে আর ফ্লুয়েন্ট অ্যাসারশন হিসেবে না রেখে পুরোটা ইয়ের মতো রাখতেছি, জে ইউনিট টাইপের। ওকে, সো জে ইউনিট টাইপের রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে স্পেসিফিকেশনটা আছে। সো স্পেসিফিকেশন গিভেন অলরেডি মডিফাই দেওয়া আছে। সো আমি এখানে এইটার ইকুইভ্যালেন্ট বের করবো আর কি। আমাদের রিকোয়েস্টগুলার বাই ডিফল্ট দুইটা জিনিস অ্যাড করতে হচ্ছে, কন্টেন্ট টাইপ আর হচ্ছে হেডার। আমি এটা কমন ফাংশনালিটিতে নিতে পারি, বলতে পারি সেট ডিফল্ট প্যারামিটার্স বা সেট ডিফল্ট হেডার্স। এই যে এখানে গতদিন নিয়ে গেছিলাম, রিকোয়েস্ট জেসনে দিয়ে দিয়েছিলাম অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ। সো আমি এগুলো আস্তে আস্তে ইউজ করতেছি। সো রিকোয়েস্ট সেট ডিফল্ট হেডার রিকোয়েস্ট অ্যাসাইন করলাম। ইউজার পাসওয়ার্ড দিলাম, এরপর রেসপন্স ইকুয়াল টু রিকোয়েস্ট ডট
get এরপর অ্যাসারশন দিতে হবে, অ্যাসার্ট করতেছে স্ট্যাটাস কোড, JUnit assertion, মেসেজ দিয়ে হচ্ছে স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোডের আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ারটা আগে দিতে হয়, এক্সপেক্টেড হচ্ছে HTTP স্ট্যাটাস ওকে। এখন আমার রেসপন্সের স্ট্যাটাস কোড নিতে হবে, সো রেসপন্স ডট গেট স্ট্যাটাস কোড, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? প্রথম স্ট্যাটাস কোড চেক করছি, তারপরে চেক করছি হচ্ছে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ স্ট্যাটাস কোডের স্ট্রিংটা আমার কপি করতে হবে, এক্সপেক্টেড অ্যাপ্লিকেশন জেসন, কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন ডট জেসন। আর চেক করছি এক্সেস প্রোটেকশন, ওকে। সো আমার চেক করতে হবে ভ্যালুটা প্রোটেকশনে এইটা আছে কিনা। ডিনাই, টাইম ট্রু, সেটা হচ্ছে স্মলার দ্যান, এটা কিসে দেয়, লং এ দেয়। ওকে, রেসপন্স টাইম ইন মিলি সেকেন্ড অলরেডি আমি নিয়ে নিছি, তো কষ্ট করার দরকার নাই। এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আমি কি করছি, আমি জাস্ট ভেঙে ভেঙে দিছি, 5টা অ্যাসারশন আছে, 5টা অ্যাসারশন দিয়ে দিছি। কারো কোনো কোশ্চেন? আমি তাহলে ডিলিট করে দিলাম এইটুকু। এখানে
টেস্টিং এর বা জাভার একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। সো এই জিনিস টেস্টিংগুলি আমাদের ইন জেনারেল সবসময় সব রিকোয়েস্টের জন্যই করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কমন মেথড রাখতে পারি, যেটা আমি গতদিন রাখছিলাম, কমন হেডার্স। ওখানে কি কি চেক করছি? স্ট্যাটাস, কন্টেন্ট টাইপ, এক্সএসএস, ডিনাই। টাইমটা দেই নাই, টাইমটা দিয়ে দিই। ওকে, সো এই পুরা যে এতক্ষণ লিখলাম এই কাজটা একদম সিম্পল। এইটু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এটা হচ্ছে কমন হেডার্স, সবার জন্যই চেক করবে। ওকে, ওকে, সো কোয়েশ্চেন না থাকা মানে হচ্ছে আমি বুঝবো যে সবাই বুঝে গেছে, বেস্ট কেস সিনারিও। এবার আসি হচ্ছে একই জিনিস করবো যে বডি নট অ্যাকসেপ্টেবল। এইখানে জিনিসটা চেঞ্জ হবে। পোস্ট, সরি, বডি আমি একটু আলাদা করি, রিকোয়েস্ট। বডি দিয়েছিলাম শান্তনু টেস্ট, তারপরে দিয়েছিলাম হচ্ছে অ্যাসারশন স্ট্যাটাস কোড। It is also replaced, এটা তো বেসিক অথ প্যারামিটার গেট দেন, সো পুরোটাই সেম। প্যারামিটার বডি দিছিলাম, এটা হচ্ছে প্যারামিটার দিব। ওকে, এটা হচ্ছে হেডার্স, রং হেডার্স, ইনভ্যালিড রিকোয়েস্ট হেডার। সো আমার এইটা দেওয়া যাবে না, এটার বদলে দিতে হবে রিকোয়েস্ট
আচ্ছা, লিস্ট দেওয়া দরকার নেই, একটা একটা করেই দিই। ভিডিও অ্যাড করছি, ইউজারনেম পাসওয়ার্ড দিছি, ব্যাড রিকোয়েস্ট। প্যারামিটার, কোনো প্যারামিটার না, এটা হচ্ছে রং হেডার, সো এটা আসবে না। ওকে, রিকোয়েস্ট ডাটাটা গতদিন ভাগ করে ফেলছিলাম আমি, সো ওকে, এই অংশটা একটু আলাদা, এই অংশটা ঠিক নাই, এটা হচ্ছে বাগের একটা অ্যারে আসবে, অর্থাৎ অ্যারে পার্স করতে হবে, অ্যারে পার্স করতে হবে। এই লাইনটা ভুল আছে, একটা আসবে না, অনেকগুলো আসবে। ঠিক আছে, এখন ওকে। আচ্ছা, সিঙ্গেলটা আমি আলাদা ক্লাসে নিয়ে যাই। সিঙ্গেলটা মূলত আমরা যখন একটা বাগ অ্যাড করি সেটা যাতে আমরা দেখতে পারি, আমি যাতে যেটা বাগটা আমি অ্যাড করলাম সেটা যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি বা বাগ দেখতে পারি। আচ্ছা, এখানে বাগ দেখতে পারার অংশটুকু একটা রিলিভেন্ট অংশ আছে, অর্থাৎ ইউজার যখন একটা বাগ অ্যাড করতেছে টেবিলে, তো এটা এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে ভিউ অল দিলে সেইটা আসে। তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমি একটা বাগ, আচ্ছা এখানেই থাকুক, ফাইন্ড এবং ক্রিয়েট এবং ফাইন্ড, এটা আমি ক্রিয়েটের আলাদা টেস্ট কেস লিখি, ভিউ অলের ভিতরে এটা একটা রেলিভেন্ট টেস্ট কেস, সেই জন্য আমি ডিলিট করলাম না। সেটা হচ্ছে একটা ইউজার, সে নতুন একটা বাগ ক্রিয়েট করলো এবং সেটা যাতে সে দেখতে পারে, এটা আসবে না এইভাবে, এটা রং, ইট ইজ রং, ইট ইজ ফর সিঙ্গেল বাগ, এটা অ্যাড ওয়ান, ভ্যালিড ওয়ান। সো ইনপুট ডেটা আমি রিকোয়েস্টে দেই, রিকোয়েস্টটা বানাই। আমি যখন একটা বাগ ক্রিয়েট করি তখন আমার একটা পোস্ট রিকোয়েস্ট করতে হয়, সো পোস্ট রিকোয়েস্টের বডিটা দিতে হবে, সো রিকোয়েস্ট বডি, বডিটা দিতে হবে হচ্ছে ইনপুট টেস্ট বাগ গেট জেসন, কি রাখছিলাম, অ্যাকশন 2। এটা হচ্ছে রেস্ট এসিউ ব্যবহার করার সুবিধা। আমি যদি ইয়ে না করতাম, রেস্ট এসিউ ব্যবহার না করতাম, আমি সরাসরি অবজেক্ট পাস করতে পারতাম না, অবজেক্ট হচ্ছে বাইনারি জিনিস। আমি যখনই অবজেক্ট ম্যাপার ইউজ করতেছি রেস্ট এসিউরের, ও আসলে কি করে, এই বাগের ডেফিনেশন দেখে ও জেসন ফাইল জেনারেট করে ট্রু স্ট্রিং দিয়ে। সো জেসন ফাইল জেনারেট করলে তখন সেটা আমি পেয়ে যাই। এইটুক বুঝতে গিয়ে কারো কোনো অসুবিধা? এটা সিম্পল থিং।
আচ্ছা, ভালো জিনিস। যেহেতু JSON আমাদের লাগবে, বোঝার সুবিধার্থে একটা মেথড দিয়ে দিই যাতে যে কেউ ইউজ করতে পারে। একটা অবজেক্টের JSON নেওয়া, গেট এই মেথডটা যেটা করবে সেটা হচ্ছে যেকোনো অবজেক্ট, আমি জেনারিক ইউজ করছি, সো যেকোনো অবজেক্ট ব্যবহার করা সম্ভব। চাইলে ডোমেইন স্পেসিফিক অবজেক্টও হতে পারে, লাইক ইটারেটেবল আর ডোমেইন অবজেক্ট যখন বানায় ডিটিও টাইপের অবজেক্ট, সেই ডিটিও টাইপ অবজেক্টও হতে পারে। আমি জেনারিক দিচ্ছি যাতে যে কোনো অবজেক্টই হয়, যে অবজেক্টটা দিলাম সাথে সাথে সেটা স্ট্রিং হিসাবে পেয়ে যাবে। কাইন্ড অফ টু স্ট্রিং মেথডের জেসন ভার্সন। ওকে, সো আমরা এখানে ছিলাম যে রিকোয়েস্ট বডিতে অবজেক্ট মেপার দিয়ে রিকোয়েস্ট বডি বানাইছি। এবার হচ্ছে রেসপন্স রিকোয়েস্ট ডট পোস্ট। পোস্টকে আমাদের এখন ইয়ে করতে হবে, ভাঙতে হবে। পোস্টকে আমাদের রেসপন্সকে ভাঙতে হবে। সো আসবে হচ্ছে লিস্ট রেসপন্স ও, আমি এখানে সরাসরি রেসপন্সের এই মেথডটাই কল করছি। ওকে, সিগনেচার। ওকে, রেসপন্স বাগকে ভেতরে আমার ইটারেট করতে হবে, করে দেখতে হবে যাতে আমি এই বাগটা যে দিছিলাম সেই বাগটা প্রেজেন্ট করে। ওকে, এখন আমি একটা বাগ যখন পোস্ট করি, আমার রিকোয়েস্ট স্পেসিফিকেশনে যখন দেখছি, তখন তার আইডি আমি এখানে তো আইডি 1 দেওয়া, ইউজুয়ালি আইডি হচ্ছে নাল। কারণ হচ্ছে যে আমি যখন একটা বাগ পোস্ট করি আমি তো আইডি দেই না, আইডি সিস্টেম জেনারেট করে। তো আইডি যেহেতু সিস্টেম জেনারেট করে, আমি কিভাবে বুঝবো যে এটা আসলে আমার দেওয়া বাগ? সো আমার আসলে চেক করে দেখতে হবে যে যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট, যেগুলি আমি যতগুলো অবজেক্ট পাইছি সেটা আমার অবজেক্টের সাথে মিল আছে কিনা। ওকে, সো সেইটার জন্য আমি বাগের ভিতরে একটা মেথড ইকুয়াল ভ্যালু বলে একটা মেথড থাকার কথা। আচ্ছা, টু স্ট্রিং এ দিচ্ছে ইকুয়াল ভ্যালু, কই না থাকলে তৈরি করতে হবে। এই যে ইকুয়াল ভ্যালু আছে, ইকুয়াল ভ্যালু উইদাউট আইডি, তার মানে আইডি ছাড়া অন্যান্য জিনিসে ইকুয়াল ভ্যালু দিয়ে চেক করব। সো এই সেই জিনিসটা চেক করব যে ঠিক আছে কিনা। এবং আমাদের শর্ত হচ্ছে যে এই লিস্টের ভিতরে যদি একটা বাগও থাকে যেটা আমি আমার দেওয়া বাগ, তাহলেই চলবে, তাহলে আমার টেস্ট কেসটা ট্রু। তার মানে ফর ইটারেট করি আর কি,
আচ্ছা, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আমি ইটারেট করে দেখতেছি। প্রথমে বলছি যে রেজাল্টটা হচ্ছে যেখানে সেভ করে রাখবো সেটা হচ্ছে ফলস, মানে হচ্ছে বাই ডিফল্ট টেস্ট ফেল করছে। পাস করবে কখন? যখন অ্যাটলিস্ট একটা আইটেম, একটা হচ্ছে বাগ আমার পাওয়া গেছে। ওকে, একটা বাগ পাওয়ার সাথে সাথে আমি রিটার্ন দিয়ে দিই, ব্রেক দিয়ে দিই, আমার আর লুপ চালানোর দরকার নেই, একটা পাইলে হয়ে গেছে। আমি কি করলাম, আমি একটা পাওয়ার সাথে সাথেই আমার রেজাল্টকে ট্রু করে দিছি, এবং আমি এই লুপ থেকে বেরোনোর পর আমি যে ব্রেক দিয়ে যখন লুপ থেকে বেরোলাম তখন আমি বলে দিছি যে অ্যাসার ট্রু মানে হচ্ছে এই রেজাল্টটা ট্রু হইতে হবে, আর যদি ট্রু না হয় তখন এই মেসেজটা দেখাবে। এইটুকু বুঝতে তো কোনো অসুবিধা নেই, আছে কি? দাদা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার একটা ফলো আপ স্টেপ করতে হয়। আমি এই টেস্ট করার জন্য তো আমি এই বাগটা অ্যাড করছি, তো আমার তো বাগটা ডিলিট করতে হবে। তো ক্লিন আপ একটা অংশ আছে, ক্লিন আপ একটা অংশ করতে হয়। ক্লিন আপ অংশ করার জন্য আমি যেটা করি, এখানে আর একটা মেথড রাখি, নাম হচ্ছে বাগের ইন্টিজার, কি দিছিলাম, লং। ওকে, ইফ যদি রেজাল্ট ট্রু হয়, ফলস হলে আমার বাগ তো আর ক্লিন আপ করার কিছু নাই। যদি আমি একটা রেজাল্ট পাই, ইফ যদি রেজাল্ট ট্রু হয় তাহলে আমার বাগটা ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আমার বাগের আইডি দরকার। রেজাল্ট যখন আমি ট্রু পাই তখন ফাউন্ড বাগ আইডি ইকুয়াল টু বাগ ডট গেট আইডি, অর্থাৎ আমি স্পেসিফাই করলাম যে কোন আইডি আমি পাইছি, তখন আমার ডেটাটা ডিলিট করতে হবে। সো তখন আমার যেটা করতে হবে, ডিলিট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট, তাহলে আমার এই জায়গাতে একটু চেঞ্জ করতে হবে। ডট ডিলিট রিকোয়েস্টের স্পেসিফিকেশনটা কি ছিল, ডিলিট। ওকে, ওকে, ওকে। আমি রিকোয়েস্ট যখন বানাইছিলাম এই অবস্থায় রিকোয়েস্ট কি আছে, বডিতে একটা অবজেক্ট দেওয়া আছে, সো আমার এটা চেঞ্জ করতে হবে, রিকোয়েস্ট আবার জেনারেট করতে হবে। রিকোয়েস্ট ডিলিটে আমরা কি বডি নেই না জাস্ট আইডি নেই?
কোনো বডি নেই না, জাস্ট আইডি নেই। সো response equal to request dot delete slash found id। এটার দরকার নাই। আচ্ছা, নো কন্টেন্ট, এটা দেখতে হবে। অর্থাৎ ভ্যালিড করতে হবে যে আমার ডাটাটা ডিলিট হয়েছে। ওকে, ক্লিন আপটা এইটুকু হয়ে গেল। আচ্ছা, এইগুলো ডিলিট করে দিই। আমি এখানে এসসিবি নো কন্টেন্ট দিয়ে দেখছি, এক্স্যাক্টলি একই জিনিসই আমি করলাম। যেটা মনে চেক করার জন্য দিয়েছিলাম, এটা রিলিভেন্ট কোনো টেস্ট স্টেপ না। এবার এটা রান করি। আউট অফ অবজেক্ট। ও এই পার্সিংটা করতে পারে নাই। গেট অল বাগস ফ্রম দ্য বাগ রেসপন্স। আমি টাইপ রেফারেন্স মেথড ইউজ করছি। স্টার্ট অবজেক্ট টোকেন। গিভ মি এ সেকেন্ড। আমার এই জায়গায় একটু ডিবাগ করতে হবে যে আমি পোস্টে আসলে কি বডি পাইছি। রিকোয়েস্টে ডিবাগ লগ অল দিছিলাম, তাহলে তোমার দেখতে পাওয়ার কথা। প্লাস এখানেও দেখতে পাওয়ার কথা। নো, বডি আসছে,
বাট এই বাগটা অ্যাড হয় নাই। স্ট্যাটাস কোড। ফোর ওয়ান আনঅথরাইজড। এর কারণ হচ্ছে যে আমি ইউজার নেম পাসওয়ার্ড দেই। এখন আসা উচিত। আসছে, বাগ 5 পর্যন্ত আসছে আর কি। 201 অ্যাকসেপ্টেড। আচ্ছা, এটা একটা চেক করা আসলে মিস হয়ে গেছে। এখানে চেক করলেই হয়ে যেত আর কি। ওকে, এখানে আসি হচ্ছে created. Equal to request dot get request dot delete. Okay.
সো আমরা কি বুঝছি যে কি সমস্যা হয়েছিল? আমরা ফুল টেস্ট কেসটা আসলে লিখি নাই তাই। আমি শর্টকাট করতে গেছি, এই জন্য অনেকগুলো স্টেপ মিস হয়ে গেছিল। সো স্টেপ 1 এর অংশটুকু হচ্ছে আমরা বাগ অ্যাড করছি। স্টেপ 2 এর অংশটুকু হচ্ছে আমরা বাগ ভিউ করতেছি, তারপরে পার্স করে চেক করে দেখতেছি অন্তত একটা আছে। এরপরে আমার ডেটাটা ক্লিন আপ করতেছি। পোস্টম্যানে যাই, আমরা এইমাত্র যেটা, এটা তো আগেই অ্যাড করা ছিল, এইমাত্র যেটা অ্যাড করলাম ওটা পাওয়া যাবে না, অর্থাৎ 7 পর্যন্ত আছে। আচ্ছা দেখি, 1, 6, 7 এই 3টা আছে। এবার আবার একটা অ্যাড করি, এই 3টার বেশি ডাটা আর দেখতে পাবো না, অর্থাৎ ক্লিন আপ স্ক্রিপ্টটাও কাজ করবে। সো আমার যেহেতু ডামি বাগে প্রথম দিকে আমরা একটা ডামি বাগ নিছি, সো টাইটেল নাল, টাইটেল সামারি। সো আমার ধারণা প্রথম বাগটা মুছে যাবে। প্রথম বাগটা মুছবে না, দ্বিতীয়টা মুছতে পারে, প্রথমটা মুছার কথা, কারণ ইটারেশন শুরু হয় প্রথম থেকে। দেখি কোনটা মুছছে, প্রথমটা মুছে নেই, দ্বিতীয়টা মুছছে আর কি। ওকে, সো তার মানে হচ্ছে আমি আমি যখন যে কোনো একটা বাগ দিছি সেটা আমি ক্লিন আপও করতে পারছি। এই জায়গায় এইটুকু বুঝতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্টেপ 3টা, একটা হচ্ছে আমি একটা বাগ অ্যাড করলাম, এক করে দেখছি যে আমি সাকসেসফুলি তৈরি বাগ অ্যাড করতে পারছি কিনা। তারপরে সেটাকে আমরা ইয়ে করছি, সবগুলো বাগ ভিউ করছি, এবং ভিউ করে ইটারেট করে দেখছি যে অ্যাটলিস্ট একটা যদি আমি পাই আমার রেজাল্ট ঠিক আছে। এরপর ক্লিন আপ করলাম, হচ্ছে ডিলিট করছি এবং দেখছি যে সাকসেসফুলি ক্লিন আপ হয়েছে। এবং আমরা তখনই ক্লিন আপ করবো যখন আসলে একটা যে কোনো একটা বাগ পাবো। এবং এখানে যদি প্রথম রিকোয়েস্ট ভুল হয়, সাথে সাথে কিন্তু টেস্ট বন্ধ হয়ে যাবে, সো পরের অংশ রিকোয়েস্ট আসবেই না, সেম অ্যাজ হিয়ার। আর এখানে তো শেষ স্টেপ, সো এটা তো বন্ধ হচ্ছে। সো এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা একেবারে ভেরি বেসিক। কোয়েশ্চেন না থাকলে নেক্সট নেক্সটে চলে যায় হচ্ছে এই রিফ্যাক্টরিং এর পার্টে আমাদের একটা বাদ গেছিল। এই রিকোয়েস্টগুলি থেকে এই গিভেন টিভেন অফ করা আর কি। আমি এই পার্টটুকু কপি করি, আচ্ছা পুরোটাই কপি করি। সো হেডার দিছি, অথেন্টিকেশন দিছি, বডি লাগবে না, get then status code unauthorized। টেস্ট করে দেখি চলে কিনা। বাই দ্য এখানে ওই স্পেশাল ক্যারেক্টার হাবিজাবি যা যা আছে, কেউ সহৃদয় ব্যক্তি যদি মনে করে যে আপডেট করে দিতে চায় দিতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 2.5 ঘন্টা হয়ে গেছে, একটু ব্রেক নেওয়া দরকার। ওকে,
হ্যাঁ দাদা, কতক্ষণ? 15 মিনিট না আধা ঘন্টা। আমি ঠিক আছে। ব্রড আজকে ব্রডকাস্ট কি এরপরে বেশি দরকার, বাকিটুকু আমরা নন প্রফেশনালি দেখেছি, কারণ না বেসিক। দাদা, ব্রডকাস্ট থাক, সমস্যা নেই। আচ্ছা ঠিক, ওকে, ব্রেক। আচ্ছা ঠিক আছে।
সবাই কি আসছে? মহিন এখনো আসেনি। ওকে, লেটস ওয়েট ফর সাম টাইম মোর। আমার একটু সময় লাগবে আর কি। আচ্ছা, চৌধুরী ভাই, আপনার পরিচয়টা দেবেন? আপনার পরিচয়টা আসলে আপনি শুরুতে জয়েন করেন নাই, সেজন্য পরিচয় পর্ব হয়নি। আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি, আইইউবিএটি-তে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে। এটা লাস্ট সেমিস্টার। আচ্ছা, আমি হচ্ছে এই পিছনের ভিডিওগুলা অনেকখানি দেখে শেষ করছি, আজকে এই যে একটু আগে জয়েন করলাম। তো এই জন্য আসলে আমি কারোর সাথে ওরকম পরিচিত হওয়া হয় নাই। ঠিক আছে। ভাইয়ার পুরো নামটা কি? আমার পুরো নাম হচ্ছে চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ। সো আপনাকে কি হিসাবে সম্বোধন করা হয়? আমাকে আব্দুল্লাহ নামেই ডাকে, আচ্ছা, ওকে ওকে আব্দুল্লাহ ভাই। চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ। তো আপনার ইউনিভার্সিটিতে আপনি 4th ইয়ারে আছেন, রাইট? জি, ফোর্থ ইয়ার, এটা লাস্ট সেমিস্টার। আচ্ছা, আমাদের আপনাদের তো 12টা। ইউনিভার্সিটিতে কি ধরনের এই কম্পিউটার সায়েন্সে যে কোর্স করে, এখানে সফটওয়্যার এসডিএলসি বা টেস্টিং এর কিছু কি শেখায়? ওইখানে আসলে বেসিক্যালি টেস্টিং রিলেটেড, টেস্টিং এর কিছু টুলস শিখায়, ইয়া দিয়ে আপনার এই যে সি শার্পের কিছু কিছু টুলস আছে। তো জাভার টেস্টিং, আমি অনেক দিন ধরে জাভাতে প্রোগ্রাম লিখতেছি, আর আমার পার্সোনাল ইন্টারেস্ট জাভা নিয়ে কাজ করার। তো আমাদের জাভার টেস্টিং রিলেটেড জিনিসপত্রগুলো ইউনিভার্সিটিতে শিখায় না। আমাদের ইউনিভার্সিটিতে সি শার্পের কি কি যেন জিনিসপত্র ইমপ্লিমেন্ট করায়। সি শার্পে কি কি শেখাইছে? ইউনিট টেস্টিং টুলস নাকি সি শার্পের গুই টেস্টিং এর জন্য বেশ কিছু টুল আছে, লাইক এমটিএম, কোডেড ইউআই, কি কি শিখাইছে আপনাদের? ওই এমটিএম এর উপর কিছু আইডিয়া দিছিল। আচ্ছা, তো আমি এই জাভা নিয়ে কাজ করার কারণে আমার সি শার্পের উপর ওই লেভেলের ইন্টারেস্ট ছিল না, এই জন্য আমি আসলে জাভার দিকেই ফোকাস করতে চাচ্ছিলাম। আর আমি যখন ইউনিভার্সিটিতে ইয়া করতেছিলাম, এই সি শার্প কোর্স করতেছিলাম, তখন ওরা সবাই উইন্ডোজ প্ল্যাটফর্ম ইউজ করতেছিল। আর আচ্ছা। আমার ওইখানে একটা অবস্টাকল ছিল হচ্ছে যে আমার বাসার ডেস্কটপ যেটা, ওইটাতে লিনাক্স ইউজ করতাম, আর এই ল্যাপটপ হচ্ছে ম্যাকিনটশ, সেই জন্য হচ্ছে ওইভাবে এনভায়রনমেন্টের সাথে স্যুট করতেছিল না। কারণ ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারেন। হ্যাঁ, ভার্চুয়াল মেশিন ইউজ করতেছিলাম, কিন্তু ওটা আমার কাছে মানে কেমন যেন অড লাগতেছিল। আর সি শার্পের এনভায়রনমেন্টটা আমার কাছে কেমন যেন একটু অড লাগতেছিল। আমি জাভাতে একটু মানে প্রোগ্রাম গুলো লিখে কমফর্ট ফিল করতেছিলাম। আর এই ওই টাইমটাতে এই যে জাভার যে কোর প্রোগ্রামিং নিয়ে অনেকদিন কাজ করা হয়েছে, পরে এই এই 2 সেমিস্টার ধরে আমি জাভার ওয়েব টেকনোলজি গুলো শিখতেছি। এই যে আপনার জেএসপি এবং সার্ভলেট নিয়ে অনেকদিন কাজ করা হয়েছে, তো এখন স্প্রিং ফ্রেমওয়ার্কটা শিখতেছি। স্প্রিং এমভিসি না স্প্রিং বুট ইটসেলফ? স্প্রিং এমভিসি আর স্প্রিং স্প্রিং কোর এবং স্প্রিং এমভিসি, এই দুইটা জিনিস। ওকে, খুবই কাজে লাগবে। আমরা কোম্পানিতে মেইনলি স্প্রিং এর উপরই কাজ করি, স্প্রিং ব্যাচ, স্প্রিং বুট, ওয়েব সার্ভিসেস। আচ্ছা, এখন মানে কোর লেভেলে ইউনিভার্সিটিতে থাকতে এই কোর লেভেলের কিছু কনসেপ্ট আসলে জানতে চাচ্ছিলাম, যাতে পরবর্তীতে কোনো একটা ইসে সুইচ করতে সুবিধা হয়। কোর কনসেপ্টের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্রফেশনালদের সাথে কোর্স করতে হয়। আগে পরামর্শ দিতাম বেসিসে কোর্স করতে, এখন লেটেস্টের বেসিসের আমি ওদের জাভা ট্রেনার বা তাদের কোর্স কারিকুলাম ডিটেল আমি জানি না। সো আমাদের ইউনিভার্সিটিতে ওই এলআইসিটি একটা প্রোগ্রাম ছিল, এই এনআইসিটিতে তো ওইখানে ওই কোর্সটা কমপ্লিট করছিলাম। তো ওখানে ওরা হচ্ছে আপনার এই যে জেএসপি এবং সার্ভলেটের উপর বেশ একটা আইডিয়া দিছিল। তো স্প্রিং ধরছিল, কিন্তু টাইমিং এ একটু টাইম ব্যারিয়ারটা একটা ফ্যাক্ট ছিল, এই জন্য আসলে ওই লেভেলের। আপনাদের আপনাদের এলআইসিটি থেকে কোন ট্রেনিং ইনস্টিটিউট কোর্স করাইছে? এলআইসিটি থেকে ওই যে আমাদের যে বিডি স্কিল সম্ভবত, না জানো, ওইখানে একজন কোর্স ইনস্ট্রাক্টর ছিল ইন্ডিয়ান, ওনার নাম ছিল আহমেদ রাজা খান। আচ্ছা, তো এই খুবই ভদ্রলোক বেশ
আচ্ছা, আচ্ছা। তো আপনাদের কি কোনো LICT আন্ডারে যে কোর্স করেছেন, ওখানে কি আপনাদের কোনো ফুল প্রজেক্ট করাইছে? হ্যাঁ, ফুল একটা প্রজেক্ট করা লাগছিল দ্যাটস গুড, দ্যাটস গুড। সো ওইখানে। আপনারা ফুল প্রজেক্টে আপনি কোন প্রজেক্ট করেছেন এবং কোন ডেটাবেস ইউজ করছেন? আমি ওইখানে হচ্ছে এই স্প্রিং, সরি, এই যে সার্ভলেট এবং জেএসপি রিলেট দিয়ে ইমপ্লিমেন্ট করছিলাম একটা প্রজেক্ট। ওটা ছিল এই যে বেস ট্রান্সিভার স্টেশন, মোবাইল যে টাওয়ার গুলোর যে ম্যানেজমেন্ট সিস্টেম, হুম, তো ওইটা। আর ডেটাবেজ ইউজ করছিলাম মাইসিকুয়েল। আচ্ছা, গুড। আপনি পারসিস্টেন্স লেয়ার কিছু ইউজ করেন না? জেপি এর রিপোজিটরি বানানো, তারপরে হচ্ছে মডেল অবজেক্টস, এন্টিটি ক্লাসেস। ও না, ওই জিনিসগুলো ওইটা ওইটা আসলে ওইটা ওইটার উপরে পরবর্তীতে আমরা যখন প্রজেক্টের কাজ শুরু করি শেষের পর্যায়ে, তখন উনি ওই জিনিসগুলোর উপর আইডিয়া দিছিল, তো আমরা আসলে ওই জিনিসগুলা এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারিনি, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। কারণ সবাই মোটামুটি ওই টাইমটায় এই ওয়েব রিলেটেড আইডিয়া কম ছিল। ইউনিভার্সিটিতে প্রথম একটা প্রজেক্ট করছিলাম ইয়াতে, আপনার এই যে এই উইন্ডো, এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো মানে স্টুডেন্টরা অনেকেই ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইন্টারেস্ট ছিল। তো আমরা, আমি ছাড়া বেশ কয়েকজন ছিলাম, এরা হচ্ছে যে ওয়েব রিলেটেড টেকনোলজি গুলোতে মুভ করলাম, এবং কোর্স ইনস্ট্রাক্টরও বেশ হেভি ছিল, এবং উনি লাস্টের দিকে ওয়েব রিলেটেড টেকনোলজি গুলাই দেখাইছে উনি যতটুকু পারছে টাইমিং এর ভিতরে, শর্ট আচ্ছা, টাইমের আচ্ছা। ভিতরে। তো ওয়েব রিলেটেড টেকনোলজিতে যেহেতু কাজ করবেন, এইচটিটিপি প্রোটোকল এবং প্রোটোকল স্পেসিফিকেশন ডিটেলস এগুলি সম্বন্ধিত আইডিয়া আছে বা আইডিয়া নিছেন কি? যেহেতু সার্ভলেট নিয়ে কাজ করছে একসময়, সেই জন্য বললাম। হ্যাঁ, ওইটার উপর বেসিক কিছু আইডিয়া আছে। সার্ভলেটের এগুলো এইচটিটিপি রিকোয়েস্ট গুলো কিভাবে হ্যান্ডেল করে, তারপরে হচ্ছে যে কিভাবে পোস্ট মেথড, গেট মেথড, এই জিনিসগুলো কাজ করে। তো আচ্ছা, আচ্ছা। না, এগুলো হচ্ছে একেবারে বেসিক, এগুলো সবসময়ই লাগবে। আর ওয়েব এরপর টেকনোলজিতে কাজ করলে জাভাস্ক্রিপ্টও লাগে। বলেন। এরপরে আমার এইচটিটিপি গেট এবং পোস্ট মেথড গুলো কিভাবে কাজ করে ওই জিনিসগুলার আমি মানে পার্সোনালি পরবর্তীতে শিখার জন্য ওই জাভাতে করছিলাম আপনার, ওই যে জাভা যে নেটওয়ার্ক প্রোগ্রামিং আছে না, টিসিপি, হ্যাঁ, ইউডিপি, জাভা নেট প্যাকেজেস। এই যে জাভার যে সকেট। জাভা নেট প্যাকেজেস, ওখানে জাভা সকেট, সকেট পোর্ট, আপনি পোর্ট ওপেন করে ফ্ল্যাশিং করে ইয়ে করতে পারবেন, কমিউনিকেট তো তৈরি করতে পারবেন হ্যাঁ, ওই সার্ভার। টাইমটায় হচ্ছে আমি ওই জিনিসগুলো শিখছিলাম। কারণ আমার আমি যখন প্রজেক্ট করতে গেছিলাম তখন একটা মানে একটা জিনিস, ইমেজ আপলোড করতে পারতেছিলাম না। মানে এপিআই, ইমেজ আপলোড করার তো বেশ কয়েকটা এপিআই পাওয়া যায়, যে দেখা গেল যে আমার লোকাল মেশিন দিয়ে এইচটিটিপি সার্ভারে একটা ডিরেক্টরিতে একটা ইমেজ আপলোড করে দিবে। তা আমি আসলে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছিলাম না। পরবর্তীতে দেখলাম যে ওই এইচটিটিপি গেট মেথড, পোস্ট মেথড গুলা কিভাবে কাজ করে। তো ওই জিনিসটা শেখার পরে আমি হচ্ছে যে একটা এফটিপি সার্ভার বানাইলাম, এবং মানে একবারে লো লেভেল প্রোগ্রামিং দিয়া, যাতে কি করা যায়, একটা একটা ডিরেক্টরি থেকে এই ইমেজ ফাইলটাকে করবে, বাইনারি কোড গুলাকে রিড করে আমার মেশিনের একটা পোর্ট ওপেন করবে, ওপেন করার পরে দেখা গেছে যে আরেকটা ডিরেক্টরিতে ট্রান্সফার করে দিবে, এফটিপি প্রোটোকল যেটা। তো এফটিপি ওই দিয়ে ট্রান্সফার করবে, মানে আপনারা কাস্টমাইজ করে এফটিপি তে ট্রান্সফার করতে পারবেন। এটা কিন্তু এইচটিটিপি পোর্টেও করা যায়, এটাকে বলে হচ্ছে মাল্টি পার্ট রিকোয়েস্ট। সো বাইনারি ফরম্যাট বা অক্টাল ফরম্যাটে, বাইনারি বা অক্টাল বা জেসন, বাইনারি জেসন হিসাবে আপনি যে কোনো একটা ফাইলকে কনভার্ট করে দুইটা এইচটিপি সার্ভারের মধ্যে কমিউনিকেশন করাতে পারবেন। আপনি যেহেতু ওইটা এফটিপি দিয়ে আসলে, করছেন, এফটিপির উপরে করছেন আর কি। জি, ওইটা আসলে মানে ঠিকা গেছিলাম, এরপরে আর কি করা লাগছিল। আচ্ছা, আচ্ছা। মানে ওইটার মানে ওই লেভেলের কোনো আইডিয়া ছিল না, মানে দেখা গেল যে হঠাৎ করে আইডিয়া আসলো যে আসলে আমি তো এইভাবে করতে পারতেছি। কারণ আমি আসলে ওই থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশন গুলো কোনোটাই ইমপ্লিমেন্ট করতে পারতেছিলাম না। পরবর্তীতে দেখলাম যে ওই আইডিয়াটা কাজে লাগছে। আমি একটা লিঙ্ক দিছি, দেখেন। এটা হচ্ছে স্ট্রিম ডেটা কমিউনিকেশনের জন্য, অর্থাৎ চাং ডেটা, ভিডিও অডিও কন্টেন্ট কমিউনিকেশনের জন্য ওয়েব আরটিসি ইউজ করা হয়। ইউজ করে জাভার উপরে, জাভা দিয়ে এপিআই আছে ওয়েব আরটিসি। তো জাভার
এক পার্ট থেকে অন্য পার্টে ফাইল ট্রান্সফার করার জন্য ওয়েব আরটিসি ইউজ করে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন করা যায়, মানে সার্ভার লাগবে না, একটা ক্লায়েন্ট আর একটা ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেট করবে, অর্থাৎ সার্ভার প্রয়োজন ছাড়া সরাসরি এক ক্লায়েন্ট আর এক ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে। ওয়েব আরটিসির জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে অনেকগুলো এপিআই ইমপ্লিমেন্টেশন আছে, জাভারও আছে। এখন আর কি ওই কষ্টটা করতে হয় না যে কষ্টটা আপনি করছেন। আচ্ছা, তো এখন রিসেন্ট ভাই আমি হচ্ছে ওই যে ওরাকলের যে জাভা স্ট্যান্ডার্ড এডিশন জি2এসি প্রোগ্রামার অ্যাসোসিয়েট অনেকটা এক্সাম আছে এই যে ওরাকলের, ওসিএ। হ্যাঁ ওসিএ। তা আমি হচ্ছে ওই ওরাকলের ওসিএ এক্সামের জন্য একটু পড়াশোনা করতেছি, আমি 13 তারিখে এক্সামের জন্য বসতে চাচ্ছি। আচ্ছা, গুড, ভালো। তো সার্টিফিকেট এক্সামিনেশন করে টার্গেট কি? সার্টিফিকেশনের আমি জানি না কারেন্টলি বাংলাদেশে কি ভ্যালু, মানে আমি অন্তত যখন ছিলাম সার্টিফিকেশনের ভ্যালু ছিল 0। এটা আনলেস কোম্পানি বা ক্লায়েন্টের কাছে ভ্যালু না থাকে, অর্থাৎ আপনার কোম্পানি যখন ক্লায়েন্টের কাছে আউটসোর্সিং করবে তখন দেখাতে পারবে যে হ্যাঁ তার কাছে J2EC সার্টিফিকেট প্রোগ্রামাররা তার অ্যাজ এ হিউম্যান রিসোর্স তার মানে প্রোগ্রামার হিসেবে কাজ করে। এইটা ছাড়া আমি অন্তত পক্ষে খুব একটা উপকৃত দেখি নাই। এটা মানে চিন্তা করলাম যে এক্সামের যেহেতু আছে মানে অপরচুনিটি আছে, আর ইউনিভার্সিটি থেকে আবার ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়া 25% ডিসকাউন্ট আছে আচ্ছা, এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তো কারা কারা এক্সাম নিচ্ছে এবং কোথা থেকে, মানে এক্সাম সেন্টারটা কোথায়? এক্সাম সেন্টার হচ্ছে ধানমন্ডিতে, নিউ হরিজন একটা আছে এই। নিউ হরাইজন, ওটা আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখছি। আচ্ছা, ওদের হচ্ছে একটা এক্সাম সেন্টার ছিল। হ্যাঁ ওদের এখন এক্সাম সেন্টার আছে ওখানে। এক্সাম দিতে কত টাকা লাগে? এক্সাম দিতে সম্ভবত 14,000-এর মতো লাগবে। আচ্ছা, এখানে ইউএসএ তে এখানে $245 লাগে যতদূর জানি। ওইরকমই 245 বা $300 মতো বেশিরভাগ কান্ট্রিতে নেয়। আমার আবার ওই যে এই ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়া নাকি ডিসকাউন্ট 25%। গুড, অপরচুনিটি থাকলে ওয়াই নট। তবে মানে ছাত্র সার্টিফিকেশনের চাইতে বেশি প্রয়োজন হচ্ছে কি শিখতে চাচ্ছেন সেটা। শিখার বিষয়টা যদি থাকে, সার্টিফিকেশন যেহেতু পড়তেছেন তাহলে অসুবিধা নেই। এখন আমি 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 আমার ইন্টারেস্ট হচ্ছে যে জাভার যে ওয়েব টেকনোলজি গুলো আছে, স্প্রিং এবং স্প্রিং বুট আপাতত মানে মেইন গোল এখন এই দুইটা জিনিস শিখতে চাচ্ছি। আর পাশাপাশি এই যে রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করা আর হচ্ছে ইউনিট টেস্ট। বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানিতে হয়তো করে না, বাট ইউরোপে তো আমি ছিলাম, ইউরোপ এবং আমেরিকা দুই জায়গাতে ডেভেলপারদের আসলে এটা দরকার। ইন্টারেস্ট ছাড়া আসলে কোড অ্যাকসেপ্ট হয় না। তবে আমার ইচ্ছা আছে এই যে আমার মানে দেখা গেছে যে একটু এখন বিএসসি শেষ হলে মাস্টার্স জাপান থেকে মাস্টার্স করার। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে এই জাভা রিলেটেড যদি স্কিল ডেভেলপ করা যায়, তো ওখানে যদি জব করা যায় পড়াশোনার পাশাপাশি, তাহলে একটা সেফ সেফ জোনে থাকা যায় আর কি। হ্যাঁ, তা তো অবশ্যই। আর আমার ওখানে রিলেটিভ আছে, আমার কাজিন আছে ডেটা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। এই ভদ্রলোকও মানে জাভাতে অনেকদিন প্রোগ্রাম লিখছে, এখন মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে। গুড। Machine learning, deep learning, হ্যাঁ artificial intelligence, these are the futures. So, prospect good. তো আমরা আবার শুরু করি। জি ভাইয়া। আচ্ছা, ইকো আসতেছে। ও আচ্ছা আচ্ছা, আমাকে একজন লিঙ্ক শেয়ার করছে, সেটা ক্লিক করছি তখন ওপেন হয়েছে। সো আমরা আবার শুরু করি, আমি স্ক্রিন শেয়ার দেই। সো আজকে অলরেডি 12টা বেজে গেছে।
আজকে আর আধা ঘন্টা বা বড় জোর 1 ঘন্টা থাকবো। ব্যাক কোডে ব্যাক করি। আমরা কোড যতটুকু করছি এটা একটু রিফ্যাক্টর করে এটা রান করব। মানে সবগুলো মিলে রান করব, সুইট বানাবো আর হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে রান করব। ওকে, টেস্ট অথেন্টিকেশন, ইমেইল অথেন্টিকেশন দুইটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যে চেকলিস্ট আছে এক্সেপশন হ্যান্ডেলের আমাদের কি কি এক্সেপশন ইমপ্লিমেন্ট করা আছে সেটা একটু দেখি। এক্সেপশনের ভিতরে আমার মেথড প্যারামিটারের সবগুলোই আছে। নট অ্যাকসেপ্টেবল, ওকে। বডি রিকোয়েস্ট প্যারামিটার, ওকে। রং প্যারামিটার, ওকে। আমাদের যেহেতু প্যারামিটার নাই, সো সেই অংশ নাই। রং অথেন্টিকেশন, রং ক্রেডেনশিয়ালস, এইচটিটিপি রিকোয়েস্ট, রং রিকোয়েস্ট হেডার্স, ওকে। সো আমরা যেটা করি মোটামুটি ভিউ অল বাক্সের টেস্টগুলি হয়ে গেছে। আমরা যখন টেস্ট লিখি আমরা সাধারণত একটু গুছায় লিখি। সো আমরা যেটা করব, আমরা একটু মাল্টিপল প্যাকেজ বানাবো। বাই ডিফল্ট দিয়ে একটা রিগ্রেশন টেস্ট দিই। এটা হচ্ছে ডিফল্ট রিগ্রেশন টেস্ট। এরপরে যেটা করি, টেস্টগুলিকে আলাদা প্যাকেজে ডিফাইন করি। এগুলোকে নিয়ে যাই। এরপরে আমাদের প্রজেক্টে যেটা হয় সবসময় আমাদের থাকে সেটা হচ্ছে আমরা অলওয়েজ যেটা করি, স্ক্রাম বা যে কোনো অ্যাজাইল মেথডোলজিতে টার্গেট বেস, অর্থাৎ স্ক্রাম বা অ্যাজাইলে যদি আমরা এসছে কোনো স্প্রিন্টের গোল ওয়াইজ আমরা যখন চেক করি তখন গোল স্পেসিফিক, টাস্ক স্পেসিফিক আমরা টেস্টগুলি লিখি। সো সেটার জন্য আমাদের ওই টাস্ক স্পেসিফিক টেস্টগুলো একগুচ্ছ করার জন্য আলাদা সুইট প্যাকেজ বানাই, যেখানে প্রজেক্ট স্পেসিফিক সুইট থাকে, সরি স্প্রিন্ট স্পেসিফিক সুইট থাকে। সুইট ক্লাসেস, এভাবে দেই। তো একটা সুইট ক্লাস যখন আমাদের ডিফাইন করতে হয় তখন বলে দিতে হয় আসলে কি কি ক্লাস টেস্ট হবে। ইনভ্যালিড, ভ্যালিড আর হচ্ছে বাগ টেস্ট।
এই নামটা আন্ডারস্কোর এখানে রিনেম করি যাতে স্ট্যান্ডার্ড ফলো করি সব জায়গাতে। ভিউ অল বাগস টেস্ট। এবং এই টেস্টটাকে এই সুইটটাকে রান করতে হবে সুইট ক্লাস দিয়ে। সামনের দিকে আমরা এগুলি প্যারালালাইজ করাই দেখাবো, কোনো অসুবিধা নেই। একটা প্যারালাইজ ক্লাস বানাবো না, আপাতত আজকে মিনিমাম রান করি, সময় পেলে আজকেও দেখাতে পারি। আচ্ছা, একটা কোর প্যাকেজ রাখি যেখানে মূলত কোর আইটেম থাকবে, যেটা হচ্ছে বেসগুলো। আপাতত আমাদের একটা আছে রেস্ট অ্যাসিওর বেস। সামনের দিন বাসকে যদি পারি দেখাতে পারি যে ফাংশনাল টেস্ট, তারপরে সিকিউরিটি টেস্ট এবং পারফরমেন্স টেস্টিং এর জন্য ডিফারেন্ট বেস ক্লাস টেমপ্লেট করে আমরা ওই টেস্টগুলি আলাদা এক্সিকিউশন করতে পারবো। ওকে, সো এই টেস্টটা যখন আমরা রান করতেছি দেখি কি হয়। সো কিছু টেস্ট রান হয়েছে, দুইটাতে এরর পাবো, এক্সেপশন আছে। সো দিজ আর রেগুলার ওয়ে অফ রানিং টেস্ট। নাও আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে একই টেস্টে রান করবো। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে আমরা যদি কখনো টেস্ট রান করতে যাই, আমরা জানি যে টেস্টগুলিকে আমাদের প্যারামিটারাইজ করে দিতে হয়। অর্থাৎ তার মানে হচ্ছে আমাদের মেভেন প্লাগইনস যে টেস্ট রান করে, আমাদের এখানে আমরা ইউজ করতেছি শিওর ফায়ার প্লাগইন, যেটা আমাদের অ্যালিউরের সাথে ইন্টিগ্রেটেড। অ্যালিউর প্লাগইন যাতে রান করতে পারে, তো এইটার জন্য সুন্দরভাবেই করা যায়। আমি ইনক্লুড করে দেখাচ্ছি। আমরা রান করব হচ্ছে এইটা, রিলিজ সেপ্টেম্বর রিগ্রেশন টেস্ট প্যাকেজ নাম সহকারে। আমি পম ফাইলটা আলাদা রাখি। একটা প্যারামিটার নেই যেটাকে বলি যে যাতে এটা আমরা রান টাইমে যে কোনো সময় চেঞ্জ করতে পারি। সুইট। আচ্ছা, বাই দ্য ওয়ে এই জায়গাটায় সুবিধা হচ্ছে যে আমরা ইন্টেলিজের হোয়াইট ইস এই অংশটুকু করার একটা বড় কারণ হচ্ছে আমরা যাতে প্রথমে দেখবো যে আমরা কমান্ড লাইনে কিভাবে রান করতেছি, প্লাস তারপরে দেখবো যে কিভাবে একই কমান্ড ইউজ করে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন টেস্টগুলি করতে পারি। প্লাস রিলিজ বাই রিলিজ যেহেতু আমরা টেস্ট সুইটকে ভাগ করছি, সো আমি চাইলে গ্লোবাল রিগ্রেশন টেস্ট রান করতে পারবো বা রিলিজ স্পেসিফিক টেস্ট সুইটগুলো রান করতে পারবো। সো ইটস গিভ আস মোর ফ্লেক্সিবিলিটি অন হোয়াট টেস্ট আমরা রান করব রান টাইমে। তো এখানে যেটা করা যায় এটা হচ্ছে যদি স্টার্ট দেই, অর্থাৎ ওয়াইল্ড কার্ড যদি ইউজ করি রেগুলার এক্সপ্রেশন, তাহলে ওই সুইটের সবগুলোর ক্লাসই সে রান করতে পারবে। অথবা যদি স্পেসিফিক করে দেওয়া যায়, স্পেসিফিকটাও করতে পারবে। সো আমি স্পেসিফিক বলে দিলাম যে এই টেস্ট কেসটা রান করবে। এবার আসি শিওর ফায়ারের ভেতরে। কমান্ড লাইনে আমাকে এখানে কনফিগারেশন অ্যাড করে দিতে হবে ইনক্লুডস। ইনক্লুডস মানে হচ্ছে কি কি জিনিসগুলি, কি কি টেস্ট কেসগুলি ইনক্লুড হবে।
এটা আসলে মুখস্থ করার কিছু নেই। অনেকে আছে যে একেবারে হার্ড কোড ধরে মুখস্থ করে এটাই এভাবে করতে হবে। আসলে এভাবে আ মুখস্থ করার কিছু নেই। এটা সুন্দরভাবে আমি ইয়ে দেখাচ্ছি। আমাদের উম কি বলে? আমাদের Maven-এর প্লাগইনের ইয়ে দেখাচ্ছি। Surefire-এর ওদের সাইটে এক্সাম্পল আছে। টেস্ট প্যারামিটার এক্সাম্পল। Inclusion and exclusions. ফর্মের এই তো আচ্ছা, এই যে ইনক্লুশনস, ইনক্লুড আর হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড মানে হচ্ছে শুধু এইটা ইনক্লুড হবে। সো আমি যদি বলে দেই যে আমার এই ইন্ডিভিজুয়াল টেস্ট মেথডটা ইনক্লুড হবে, তাহলে কিন্তু সে সেভাবেই ওই ইনক্লুড করেই রান করে। সো দেখতে পাচ্ছি কি আছে, এক্সক্লুড আছে, ইনক্লুড আছে, এবং সেটা আমরা প্যারামিটারাইজ করছি এখানে। সো আমি সুইটটা ইনক্লুড করে দেই। নাও একাধিক ক্লাস ইনক্লুড করা যেতে পারে, এবং এই প্যারামিটারটা অ্যারে টাইপ, সো একাধিক জিনিস এখানে ইনক্লুড করে দিলেও অ্যাড হবে। এখানে একটা দেখার বিষয়, সেটা হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুডের মাধ্যমে ক্লাসগুলোকে টেস্টগুলোকে ক্লাসিফাই যেরকম করা যায়, সাথে সাথে আমরা যেটা করতে পারি যে টার্গেট স্পেসিফিক এক্সিকিউশন করতে পারি। সো সেটা আসবো, আমরা একটা একটা করে আসবো। আগে দেখি যে আমরা ইনক্লুড করি। আচ্ছা, আমাদের অনেকেই কোয়েশ্চেন থাকে যে কিভাবে টেস্ট প্যারালাইজ করে। টেস্ট এনজি এবং জেইউনিট বাই ডিফল্ট প্যারালাইজ সাপোর্ট করে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে ইউজিং দ্য প্লাগইন, শিওরফায়ার প্লাগইন। এখানে প্যারালাল কথাটা লিখলে কয়টা প্যারালাল করতে হবে, কি কি আসলে প্রিন্সিপালি করতে হবে সেটা আসে। যেমন যদি বলি যে মেথড প্যারালাল, মেথড হিসেবে চলবে। আর যদি বলি যে টেস্ট ক্লাস প্যারালাল বা ক্লাস প্যারালাল, সে হিসাবে আসবে। ইউজুয়ালি এইটা বেস করে হচ্ছে কিভাবে টেস্টের ডিজাইন করা হয়েছে তার উপর। ফর এক্সাম্পল, যদি প্রত্যেকটা টেস্ট মেথড ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিভিজুয়াল হয়, সেক্ষেত্রে মেথড প্যারালাল ইজ পারফেক্ট। বাট যেখানে আমরা মেথডগুলি প্যারালাইজ না, অনেক ক্ষেত্রেই নিজেদের উপরে ডিপেন্ডেন্ট করে, অথবা যেমন সেলেনিয়ামের আমরা যখন ইউজ করি, সেলেনিয়াম প্রত্যেকটা ব্রাউজার এক্সিকিউশন টেস্টের উপর ডিপেন্ডেন্ট না। এটা ইন্ডিপেন্ডেন্টলি সব ক্লাস মিলে ব্রাউজার একবারই ওপেন হচ্ছে, এবং প্রত্যেকটা টেস্ট ব্রাউজারের সেশনগুলি শেয়ার করতেছে। তখন আসলে এই জিনিসটা মেথড প্যারালাল দেওয়া যায় না, তখন ক্লাস প্যারালাল দিতে হয়। আবার দেয়ার ইজ এ অপরচুনিটি সুইট প্যারালালও হতে পারে। এই আলাদা যে জেইউনিটের বিভিন্ন এক্সিকিউশন ওয়ে, এটার জন্য আমরা আরেকদিন বসতে পারি, যেটা দিয়ে প্যারালাইজেশন একটু অ্যাডভান্স করে মাল্টি থ্রেড নিজেদের মতো কাস্টম রানার তৈরি করে করা যায়। আমার যেরকম আমার নিজের কাজের জন্য আমার একটা কাস্টম রানার আছে, যেটা দিয়ে প্যারালাল প্যারামিটারাইজ করে, অর্থাৎ প্রত্যেকটা প্যারামিটারাইজ টেস্টের প্রত্যেকটা টেস্ট আলাদা ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি প্যারালাল থ্রেডে রান করবে। আবার সুইট ক্লাসের প্রত্যেকটা সুইট ক্লাস অর্থাৎ প্রত্যেকটা টেস্ট ইন্ডিপেন্ডেন্টলি প্যারালাল রান করবে। সো ওই প্যারালাল রানের প্রিন্সিপালটা, অর্থাৎ যেভাবে ডিজাইন করা হয়েছে টেস্টটা, তার উপর বেস করে আমরা এই ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো। সো আপাতত এইটুকু দেখি। আচ্ছা, এবার
যেটা কি করি, এবার এটাকে যখন আমরা রান করব, আচ্ছা রান করার আগে দেখে নিই যেটা এমটি আছে। হ্যাঁ এমটি আছে, অফিসের জিনিস আবার না থাকে। আচ্ছা কমান্ড লাইন এক্সিকিউশন এখানে টুলের মধ্যে একটা আছে, হচ্ছে ক্লিন টেস্ট। আমি -x দিয়ে নেই যাতে আমি ডিবাগ মেসেজ দেখতে পারি। আমার প্যারালালি যদি রান করুক, আমি এটা দেখাই, আমার ইয়েতে এনভায়রনমেন্টে মাভেন আছে। সো আমি সেম টেস্টটা কমান্ড লাইনেও রান করতে পারবো। ওকে, রান হইছে। রানের রেজাল্ট কি? রানের রেজাল্টে 2টা এরর আছে, 4টা ফেলিওর আছে, 11টা টেস্ট রান হয়েছে। ওকে গুড। এবার এই একই টেস্টটা আমি এখানে রান করি। আচ্ছা মেথডের জায়গাটা হচ্ছে রেস্ট টেস্ট। আচ্ছা সরি, আমার লিনাক্স অভ্যস্তের জন্য এলএস দিয়েছি, উইন্ডোজে ডিআইআর। যদি একই রেজাল্ট দিছে, পম প্রপার্টিস এখানে পম আছে। সো আমি এখন একই জিনিসটা এখান থেকে রান করবো, এমবিএন। এখন আমরা এই অটোমেটিক যে রান করলাম সেটার একটা কমান্ড লাইন স্ক্রিপ্ট বানাই যেটা উইন্ডোজে চলবে। আচ্ছা আমি কমান্ড লাইনে রান করছি, একই জিনিস দেখতে পাইছি, এই যে রানের রেজাল্ট একই জিনিসই দেখতে পাইছি। Yep. রানের কমান্ড ছিল হচ্ছে, ও আচ্ছা এটার প্লাগইনও আছে। আচ্ছা করো ইনস্টল। পরে রিস্টার্ট দিতেছি। সেট, সেটার আগে আগে কমান্ডটা দিয়ে নিই, কমান্ডটা লিখে নিই। মাভেন ক্লিন টেস্ট দিলাম। মাভেন ক্লিন টেস্ট দেওয়া তো সিম্পল প্যারামিটার, বাই ডিফল্ট আমার পমে যা আছে সেটাই টেস্ট হবে, কিন্তু আমি তো কনফিগারেশন করতে চাই, সো আমার একটা প্যারামিটার আমি এখানে সেট করে দিতে পারি। আমরা যেহেতু এই প্যারামিটারকে মাভেন প্যারামিটার দিছি, সো আমরা এই প্যারামিটারকে অ্যাক্সেস করতে পারবো ইজিলি। এই প্যারামিটারকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেটা হচ্ছে, মাভেনের যে কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে হলে, মাভেনের প্রপার্টিকে অ্যাক্সেস করতে হলে -d দিয়ে প্রপার্টি নাম দিলেই হয়। সো -d সুইট ইকুয়াল টু, এখানে ক্লাসটা নেম দিতে হবে। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এটুকু হচ্ছে ভেরি সিম্পল। এখন
আসে হচ্ছে সুইটের ভিতরে এই ক্লাসটা আমি চেঞ্জ করতে চাই। সো সবাইকে এটা মনে রাখতে হইতে পারে। এটাকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি। সেট টেস্ট ক্লাস। বলে দিলাম। অর্থাৎ এই কমান্ডটা আমার কখনোই চেঞ্জ করতে হলো না। আমি আরেকটু যেটা করি সেটা হচ্ছে আমি কি বলি সেটা হচ্ছে রিগ্রেশন। আচ্ছা রিগ্রেশন রেগ অল রেগ সেপ্টেম্বর এই লেয়ারটা দিয়ে দিই, যাতে যে আমার এই ব্যাট ফাইলটা চেঞ্জ করে করে টেস্ট করতেছে তার যাতে অসুবিধা না হয়। অল এরটা এইখানে আছে। এটার প্যাকেজটা হচ্ছে এটা। রিগ্রেশন টেস্ট। সে জাস্ট কি করতেছে, কি টেস্ট করবে শুধু সেইটা বসাই দিচ্ছে। লেটস সে রিগ্রেশন সেপ্টেম্বর। ওকে, তো এই হচ্ছে ইজি ওয়ে টু প্রোভাইড কমান্ড লাইন। আমরা এই রিগ্রেশন ব্যাট ফাইলটাকে রান করব, এখনই রান করব। সেপ্টেম্বর সেপ্টেম্বর এই লিনাক্সে করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। এটা হবে পার্সেন্টেজ। সেভ করি, এবার এটা রান করি। ফোল্ডারের মধ্যে যাই। আচ্ছা আমার আর একটা স্ক্রিনে জিনিসটা রান হওয়া শুরু হয়েছে, আমি এনে দিতেছি স্ক্রিন। রিলিজ রিগ্রেশন টেস্ট কোনটা রান করতেছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? It is very straight and simple. Wait, regression September is not okay. Okay, বুঝছি কি হয়েছে। আমি তো সেট লিখতে ভুলে গেছি। এখন আশা করি সমস্যা হবে না। দাদা সেটটা কি ভেরিয়েবল টাইপ? সেট হচ্ছে ব্যাট বা ব্যাচের তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতেছ, ভেরিয়েবলের নাম তারপরের অংশ। ব্যাচ এবং ইউনিক্স ব্যাচ, লিনাক্স ব্যাচ ফাইল, এগুলার ব্যাচের বেসিক কমান্ডগুলি এটা আসলে সবসময় শেখা দরকার। এটা সবার জন্য লাগে, ডেভেলপার, কিউএ, তারপরে ডেভঅপস লোকজন সবার জন্যই লাগে।
মানে ব্যাচ ফাইল জানা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি বেসিক ইউনিভার্সিটি থেকে পাশ করা। সো টেস্ট অলরেডি রান হয়ে গেছে। এখন আমরা টেস্ট রানের 3 ধরনের রাস্তা দেখলাম। এখন আমাদের দেখব হচ্ছে আমরা যে অ্যালিউ রিপোর্ট বানাইছি সেই রিপোর্ট মামা কেমনে চলতেছে। আমি এই ব্যাট ফাইলটা জেনকিন্সে ব্যবহার করব, একটু পরে করব, সো এটা লাগবে। বাই দ্য ওয়ে আমার টুলগুলি ওপেন করি। আচ্ছা, আমাদের আমরা গতদিন প্রথম দিন দেখছিলাম অ্যালিউর ইন্টিগ্রেশন। অ্যালিউর ইন্টিগ্রেশনের জন্য পোস্ট স্টেপ দুইটা করতে হয়। একটা হচ্ছে সাইট বানাইতে হয়, অর্থাৎ টেস্ট রেজাল্ট যেটা হয়েছে, এখন আমি টেস্ট করছি, টেস্ট রেজাল্ট করে আমরা কি পাইছি, অ্যালিউরের রেজাল্ট পাইছি, শিওর ফায়ারের রিপোর্ট পাইছি প্লাগ ইন দিয়ে। এখন অ্যালিউর নিজের মতো একটা সাইট বানাবে। সাইট বানাবে কোথায়? আমরা যখন পাথ দিছিলাম হচ্ছে কই গেল প্লাগ ইনটা, এই তো এখানে যেটি প্লাগ ইন দিছি আমরা সাইটের ডেস্টিনেশন দিছি হচ্ছে সাইট স্ল্যাশ অ্যালিউর মাভেন প্লাগ ইন। সো এই জায়গা থেকে আমাদের রুট ডাইরেক্ট হিসেবে ওয়েবসাইটে চিন্তা করবে। সো আমি যখন সাইট বানাবো এই ফোল্ডার স্ট্রাকচার ইউজ করবে, এবং আমি যখন সাইটের পর আমরা যখন যেটি রান করব, যেটি রান কমান্ড, তখন আমরা আমাদের সাইটটা এই জায়গাতে ওপেন হবে। এখন আমরা একটা প্যারামিটার দিছিলাম যেটির ভিতরে পোর্ট প্যারামিটার, কোন পোর্টে রান করবে সেটা ডেফিনেশন করার জন্য আমরা পোর্ট নাম্বার দিছিলাম 9300। হোপফুলি আমার পিসিতে 9300 ওপেন আছে। সো লেটস ডু ইট। সো সাইট সাইট তৈরি হওয়ার পর দেখবো যে সাইটের ভিতরে অ্যালিউর মাভেন প্লাগইন নামে ফোল্ডার তৈরি হয়েছে। ওকে, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আমি মাভেন ইউজ করে আমি আমার সাইট বানাই দিছি, আর কিছু না। এই সাইটটা বানাচ্ছে এই রিপোর্টের ডেফিনেশন, এবং আমি যখন ইয়ে করছিলাম, যখন লিসেনার মানে যখন আমি টেস্ট করছিলাম তখন অ্যালিউরের লিসেনার রান করতেছিল, যেখানে অ্যাসপেক্ট যে দেওয়া ছিল, অ্যাসপেক্ট যে দিয়ে অ্যালিউরের অ্যানোটেশন দেখাবো না আমি, অর্থাৎ টেস্টগুলোকে ভাগ ভাগ করে স্টেপে ডিফাইন করে তারপরে করা, সেটা দেখাবো, একটু পরেই দেখাবো না। তো সাইট রান হলো, এখন সাইট তৈরি হলো, রিসোর্স তৈরি হয়েছে। সো এখন কিন্তু সাইট বানানো হয় নাই, এখানে index.html আছে। আমি যদি এটা ব্রাউজারে দেখি আমি এভাবে দেখতে পাবো, এইটা আসলে রান করাই ইন্টেলিজ আইডিয়া, বাট ইন্ডিপেন্ডেন্টলি সাইটে রান করার জন্য আমার যেটি প্লাগইন ইউজ করছি। বাই দ্য ওয়ে আমরা যখন জেনকিন্সে রান করব তখন এটা আমাদের লাগবে না, এর কারণ হচ্ছে জেনকিন্স ইটসেলফ ইজ এ যেটি বেস ওয়েব সার্ভার, ওর মধ্যে ও তো একটা ওয়েব সার্ভারের উপরেই রান করতেছে। সো আমরা আসলে সেই ওয়েব সার্ভারের উপরেই রান করব। সো যেটি রান, যেটি আমাদের আসলে রান হয়ে গেছে। ব্রাউজার কোথায়? আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের টেস্টারদের অনেক সময় দেখা যায় যে টেস্টের রেজাল্ট আমরা দেখাইতে পারি না, মেইলে দিতে হয় হাবিজাবি, মানে এই
ডিটেল করতে হয়, কারণ হচ্ছে যে টেস্টারদের অডিয়েন্স তো অনেকে, বিজনেস অ্যানালিস্টরা দেখে, ডেভেলপাররা দেখে, তারপরে হচ্ছে স্টেক হোল্ডাররা দেখে, আবার ম্যানেজমেন্টের লোকজনও দেখে। তো ইউজুয়ালি কোম্পানিগুলোতে যেটা করে টেস্ট রিপোর্ট রেজাল্ট পিডিএফ আকারে মেইল করে দেয়, সেটা হচ্ছে পুরাতন ওয়ে। আর মেইলে তো প্রচুর মেইল আসে, কোনটা কি দরকার এবং আদৌ দরকার কিনা। সো এটা হচ্ছে কমন জিনিস। এটার জন্য যেটা হয়েছে, এটা হলো রিপোর্টিং, যারা স্মার্ট রিপোর্টিং করে তারা এইচটিএমএল রিপোর্ট করে একটা সাইটে আপলোড করে দেয়। এটা মূলত আসছে হচ্ছে যে ইউনিটের রিপোর্ট বের করার পর শিওর ফায়ার এক্সএমএল এর রিপোর্ট জেনারেট করে ডিফল্ট, সেইটা বিল্ড টুলগুলো লাইক জেনকিন্স বা ব্যাম্বু বা টিম সিটি এরা ওই রিপোর্টটাকে দেখায়। সেম ওয়েতে টেস্টিং এর রিপোর্টগুলোও সেই একই এক্সএমএল ওয়েতে দেখায়। তো এইটাকে একটু স্মার্ট করলো হচ্ছে, প্রথমে টেস্ট এনজি করছে। টেস্ট এনজি যে ইউনিটের 3.9 কি 3.7 কে এক্সটেন্ড করে ওরা ওদের মতো এক্সএমএল কনফিগার করে ওরা রিপোর্ট বাই ডিফল্ট একটা এইচটিএমএল রিপোর্ট দেয়। তো সেই ট্রেন্ড ফলো করে রিপোর্ট জেনারেশনের জন্য বেশ কিছু লাইব্রেরি আছে। অ্যালিওর হচ্ছে সেরকম একটা লাইব্রেরি যেখানে রিপোর্ট জেনারেশনের জিনিসগুলি অ্যাডেড করা যায় এবং অ্যাডেড করা হয়। তখন যেটা হলো যে যেহেতু আমরা টেস্ট করে রিপোর্টটাকে কোথাও সেভ করে রাখবো, ফর এক্সাম্পল আমরা ইনস্ট্যান্স দেখবো হচ্ছে জেনকিন্সে। সো সেইখান থেকে আমরা যখন রিপোর্টটাকে এক্সপোজ করব এবং প্রিডিফাইন একটা পোর্টে এক্সপোজ করব, সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার পুরা জিনিসটা প্রত্যেকটা জেনকিন্সের টেস্ট প্রত্যেকবার এক্সিকিউট হবে এবং প্রত্যেকবার আলাদা আলাদাভাবে সেভ থাকবে। আমি আমার লোকাল জেনকিন্সে একটু দেখাই। তো আমার প্রত্যেকটা জব যখন রান হবে তখন আমি অ্যালিও রিপোর্টটাকে দেখতে পাবো। অ্যালিওরের ডিফল্ট রিপোর্ট এইভাবে দেখায়, ওদের একটা এক্সাম্পল আছে, ডব্লিউডি কই রিপোর্ট, দুইটা আছে কে, এটা হচ্ছে অ্যালিওরের ডিফল্ট রিপোর্ট। এটা হচ্ছে অ্যালিওরের সাইটে, আমারটা না বা আমাদের কারেন্ট অ্যাপ্লিকেশনটা না। তো এখানে রিপোর্টটা আমরা দেখতে পাবো। সো ইনিশিয়ালি সবাই ওভারভিউটাই দেখে, বিহেভিয়ার অর্থাৎ ইউজ কেস সিনারিও, যেটা হচ্ছে ঘেরকিন ইউজ করে গিভেন দেন হোয়েন লিখে যেভাবে লেখে, বিহেভিয়ারটা আসলে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করে। সো বিহেভিয়ার দিয়ে আমরা একটা টেস্টের ডিটেলগুলো দেখতে পারবো। টাইমলাইন হচ্ছে যখন প্যারালাল এক্সিকিউট হয়, লেটস সে জেনকিন্স মাল্টিপল চাইল্ড নোডে, অর্থাৎ জেনকিন্স যখন আমরা করি তখন এই যে চাইল্ড নোড থাকে, তো এই চাইল্ড নোডে কোন নোডে কি চলতেছে সবগুলো অ্যাগ্রিগেট করে একটা রেজাল্ট দরকার হয়। এইটার জন্য এই টাইমলাইন দেওয়া থাকে যে কোন পিসিতে কোনটা কোনটা চলতেছে। এটা হচ্ছে কোন কোন প্যাকেজ রান হয়েছে, এটা নতুন ওরা ইনক্লুড করছে, আগে এটা ছিল না। সো ক্যাটাগরিজ থেকে দেখি যে কি কি কোনো যদি ক্যাটাগরি অ্যাড করা থাকে। আর এটা হচ্ছে টেস্ট সুইট, যেটা আমরা বানাইছিলাম। সুইট ওয়াইজ হচ্ছে সুইট ওয়াইজ ডিভাইড করা কোন সুইটের মধ্যে কোন কোন টেস্ট কেসগুলি আছে। সো আমরা যেহেতু টেস্ট কেস রান করছি, আমাদের টেস্টে লোকাল হোস্টে, বাই দ্য ওরা অ্যালিউরের লেটেস্ট ভার্সন ইউজ করতেছে, সেই জন্য ওদের ফ্যাসিলিটি অনেক, আমাদের এটা কম। আমি একটু পরে দেখি যে আমাদের অ্যালিউরটা আপডেট করা থাকে কিনা। আমরা যখন নিছিলাম তখন ওল্ড ভার্সনে অ্যালিউর নিছিলাম, আমার যতদূর মনে পড়ে 2.4 অ্যালিউর ভার্সন নিছিলাম হচ্ছে 2.24 R3। আচ্ছা দেখি 5 দিয়ে এখন ট্রাই করে দেখতেছি। আমরা এখানে কি কি পাইছি, ডিফেক্ট বলে দিছে, দুইটা ডিফেক্ট অলরেডি আছে এবং দুইটা ইরোরও আছে। এক্স ইউনিট রিপোর্টে আমি টোটালি ইরোরগুলি পেয়ে যাব এবং এটা শর্ট করে বলে দিতে পারবো। ওভারভিউতে আমরা পাচ্ছি হচ্ছে একটা পাই চার্ট, যেটা শুধু গ্রাফও আছে। পাই চার্টে বলে দেয় যে আমরা কতটুকু কি পাইছি এবং কোনটার জন্য কি সময় লাগছে, অর্থাৎ একটা টেস্ট মেথড এক্সিকিউশনে কি সময় লাগছে। সিভিয়ারিটি বাই ডিফল্ট দেওয়া আছে নর্মাল সিভিয়ারিটি, আমি সিভিয়ারিটির টেস্টও এক্সাম্পল দিয়ে দিব টেস্টের মধ্যে। এটা হচ্ছে টাইমলাইন কোন পিসিতে, এটা হচ্ছে আমার লোকাল পিসিতে, তাই লোকাল পিসি ইনফরমেশন আছে। ওকে, এটা হচ্ছে রিপোর্ট ফরম্যাট। আমি এই রিপোর্টিংটা স্টপ করে দেখি ইয়েটা করি, অ্যালিউরের কিছু অ্যানোটেশন অ্যাড করি। আমাদের টেস্ট কেসই
সুন্দরভাবে দেখাবে। স্টপ। এটা আবার বেশি হয়ে গেছে। F2 এই ফোল্ডারটা আসছে কেন ভাই? শো ডিরেক্টরি। এটা রিপিটেশন হয়েছে। অটোমেশন এটা হবে না। ওকে, সো এখন আমরা অ্যাড করব হচ্ছে অ্যালিউরের কিছু ইন্টিগ্রেশন। কমন স্টেপগুলি লিখছিলাম আমরা রেস্ট অ্যাসিউরড বেজের ভিতরে। সো কমন স্টেপ যেহেতু এখানে লিখছি, বিফোর ক্লাসকে দিয়ে দিই স্টেপ। স্টেপের ভিতরে কি কি জিনিস দেওয়া যায় হচ্ছে অ্যালিউরের অ্যানোটেশন স্টেপ। স্টেপের ভিতরে দেওয়া যায় হচ্ছে জাস্ট সিম্পল ভ্যালু। এরপরে লিখছিলাম হচ্ছে গেট অ্যাপ ইউআরএল। আমি যদি কোনো কিছু না দেই তাহলে ডিফল্ট এই মেথডের নামটাই স্টেপের নাম হিসাবে চলে যাবে। আমি এখানে ইনিটটা দিলাম এই জন্য, কারণ এখানে অনেকগুলো স্টেপ আছে। সো আমি যদি ডিফল্ট না দেই তাহলে আমাদের বুঝতে কষ্ট হবে যে কি কি করবে। জাস্ট অ্যাজ এ এক্সাম্পল অফ ডেসক্রিপশন, নাথিং এলস। ও বাই দ্য ওয়ে, ডেসক্রিপশনও তো দিতে পারি, আমি তো ভুলেই গেছি। ডেসক্রিপশন এবং এটা হচ্ছে সিভিয়ারিটি লেভেল হচ্ছে ক্রিটিক্যাল বা ব্লকার, কারণ এটা ছাড়া কোনো টেস্ট কেস চলা মানেই হচ্ছে চলবে না। ওকে, সেম জিনিস এখানে সিভিয়ারিটি ব্লকার। ডেসক্রিপশন দেই হচ্ছে আচ্ছা সেট ক্রেডেনশিয়ালস, এটা একটা স্টেপ লেখা হয়েছিল। আচ্ছা এটার নাম ডিটেল ভাবে আলাদাভাবে না দিই, কারণ মেথডের নাম দেখে আসলে বোঝা যাচ্ছে মেথডটা কি করে। সেট ক্রেডেনশিয়ালস সেম স্টেপ get all bug form response. So এটা একটু বলে দিতে হবে। স্টেপ এটা বলে দিতে হবে হচ্ছে ভ্যালু কি কি টেস্ট করতেছে, মূলত কমন validations, common checks for all responses. Okay? এটা ইউজ হয় নাই, তারপরে এটা একটা স্টেপ। এবার আসি টেস্টের মধ্যে। যখন আমি ইনভ্যালিড অথেন্টিকেশন টেস্ট করছি, এটার নাম দিয়েছি হচ্ছে টাইটেল।
ভ্যালুতে আছে, ওকে। কি লেভেল আছে নর্মাল, ট্রিভিয়াল, ট্রিভিয়াল। অ্যালিউরের ইন্টিগ্রেশনের সিভিয়ারিটি লেভেল আছে, ওকে। আর আমি টাইটেল দেই ভ্যালিড অথেন্টিকেশন। সো এবার দেই হচ্ছে একটা, এই টেস্টের কাজ হচ্ছে টাইটেল। ধর লেটস এটা আমি দিলাম হচ্ছে ফিচার, ফিচারের ভ্যালু দিলাম লেটস f1, ফর এক্সাম্পল f1 হচ্ছে ফিচার 1। স্টোরি দিলাম হচ্ছে লেটস আমাদের জিরা বা কোথাও স্টোরি অ্যাড করা আছে, জিরা টিকেট 15।
সিভিয়ারিটি লেভেলটা আমি যেটা করি টেস্ট ওয়াইজ দিই, এতে করে গ্র্যানুলারিটি বা প্রায়োরিটিটা ভালো হয়। গ্লোবালি ক্লাস লেভেলে যদি সিভিয়ারিটি দিয়ে দিই তাহলে সবগুলোই ক্লাস লেভেলেই হয়ে যায়। আচ্ছা, এবার আসি হচ্ছে টেস্ট ওয়াইজ। আমি অন্যান্যগুলো তো দিছি, স্টোরিজ সিভিয়ারিটি সবই দিছি, কোনো কিছু বাদ আছে? ইস্যু দিয়ে দিই, হ্যাঁ। ইস্যু আইডি হচ্ছে লেটস সে আমাদের জিরাতে বাগ আছে 26, তো সেই 26 বাগের জন্য এটা হচ্ছে তার টেস্ট কেস। এটা সিভিয়ারিটি লেভেল হচ্ছে তারপরে ডেটাটা হচ্ছে ব্লকার, এগুলি ট্রিভিয়াল। ওকে, সো কয়েকটা অ্যানোটেশন আমি অ্যাড করলাম জাস্ট ফর শুইং। এটার প্রায়োরিটি হচ্ছে ব্লকার, এবং এটার ইস্যু দেই, যেটা হচ্ছে মেইন ফাংশনালিটি ইস্যু। ওকে, এই যে জিরা টিকিটের নাম্বার দিলাম, এগুলি মূলত তৈরি হয়ে যাবে ইয়েতে, লিঙ্ক তৈরি হয়ে যাবে। আমি এটা দেখাবো না অ্যালিউ রিপোর্টে। আচ্ছা, এবার সেম টেস্ট কেসটা আমরা কমন লাইনে রান করি। কমন লাইনে রান করব, কমন লাইনেই সাইট বানাবো। এবং mvn আমরা আগেরবার ইন্টেলিজ আইডিয়া দিয়ে রান করছিলাম, এবার কমন লাইনে দিয়ে রান করছি। জিটি সার্ভার চালু হয়ে গেছে। এখনো চালু হয় না। 9300 কি ব্যাপার, কমন লাইনে যেটি সার্ভার রান হয় না কেন? লেট মি ইউজ ইন্টেলিজ আইডিয়া, কন্ট্রোল সি, stopping, okay, yes. টেস্টিং এর ভিতরে কি আর্টিফ্যাক্ট তৈরি হয় নাই? হয়েছে তো না, অ্যালিউ রিপোর্ট তো তৈরি হয় নাই। অ্যালিউ রিপোর্ট হয় না কারণ আমরা একটা ফোল্ডার ছিল, ওই জন্যই যেটি সার্ভার কিছু দেখাইতেছিল না। ক্লিন, টেস্ট রেজাল্ট কই গেল? ও,
আমি ওই যে ফোল্ডার স্ট্রাকচার ডিলিট করছি এখানে ফোল্ডার স্ট্রাকচার থেকে এসেছে। ওই জন্যই হয় নাই, সরি মাই ব্যাড। সেম কেস এখানে হয়েছে এক্স্যাক্টলি। আমি ইন্ডেন্টেশন দুইটা ফোল্ডার স্ট্রাকচার ডিলিট করছি সেই জন্য এই অবস্থা। ইট শুড বি ওকে নাও। ওকে, রান করছে এমভিএন সাইট। সো এখন এটা ঠিক চলবে কারণ আমাদের ফাইল চলে আসছে। এখন আমাদের যেটা আসলো, আমরা যদি বিহেভিয়ার দেখি দেখবো যে ফিচার 1 লেখা হয়ে গেছে উইদাউট ফিচার, যেখানে কোনো ফিচার ছিল না। জিরার নাম্বার সহ চলে আসছে কোন ক্লাসটা। এটা আসছে মূলত এলো কই, ভিউ অল বাগস, ক্লোজ অল, এই যে এখানে দিছিলাম এক্স্যাক্টলি এই কারণে এখানে চলে আসছে। এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফিচারের ভিতরে আমরা দেখতে পাবো একই টেস্ট, কারণ একই ক্লাস দুইবার দুইটা ফিচ স্টোরি ডিফাইন করা হয়েছে। সো স্টোরির ভিতরে ওই ক্লাসের যতগুলো আছে সবগুলো আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে এক্স ইউনিট হচ্ছে প্লেন ফরওয়ার্ড, যে ইউনিটের ফরম্যাট কি কি ক্লাস আছে। সো টোটাল 3টা রান হয়েছে। টেস্ট ভিউ অল বাগস ইউআরএল, যেটা হচ্ছে ফাংশনাল টেস্ট কেসটা, এই যে। এরপরে হচ্ছে ইনভ্যালিড অথেন্টিকেশনস। আচ্ছা, আমি কি দুইটাই ইনভ্যালিড দিছি? ভ্যালিড, ও আমার এইটা ভুল হয়েছে এখানে, ভ্যালিড হবে কারণ এটা ভ্যালিড অথেন্টিকেশন, ওই জন্যই এখানে দুইটাই দেখাইতেছে। এটাও ইনভ্যালিড টেস্ট উইথ ইনভ্যালিড প্যারামিটার্স, এটাও টেস্ট উইথ ইনভ্যালিড প্যারামিটার্স। এটা হচ্ছে ভ্যালিড প্যারামিটার্স টেস্ট মেথডের মধ্যে লেখা আছে, তাই ভ্যালিড দেখতে পাচ্ছি। টেস্ট ভ্যালিড, ওকে। কি টেস্ট করছে? স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন দিয়ে দিছে। আচ্ছা, এবার আসি হচ্ছে ইনভ্যালিড প্যারামিটার্স, যেখানে টেস্ট পাস করছে বা ব্রোকেন। এখানে দেখতে পাবো যে ব্রোকেন হয়েছে, ইউজার নেম ক্যানট বি নাল। ইভেন এই পর্যন্ত সাধারণত স্টেক হোল্ডাররা দেখে বা কিউএ টিম লিডার দেখে, ডেভেলপাররা যখন দেখে তখন তো ইরোরটা একেবারে দেখে। সো স্ট্র্যাক টেস্ট হিসেবে পুরো স্ট্র্যাক টেস্টটা ওরা ক্যাপচার করে রাখে। সো লেটস সে আমাদের ওয়েব টেস্টের ইউআই ইস্যু, আমি একটা জিনিস পাচ্ছি না, ওয়েব এলিমেন্ট নট ফাউন্ড। সো সেটা এখানে আপলোড করে দেওয়া যায় উইথ স্ক্রিনশট। সো আমি একেবারে পয়েন্ট টু পয়েন্ট ডিবাগ করে দেখতে পারবো। ওয়েব টেস্টের সেমিনার নিব, আগে পিএ শেষ করে তারপর একদিন হয়তো নিব। অ্যালিউর ইন্টিগ্রেশন সব শো আমি আগের বার নিছিলাম, আমাদের অলরেডি ভিডিও আছে, কিন্তু ওটা হলো অ্যালিউর ইন্টিগ্রেশন সহ না, রাইট মুহিন? এর আগের বার আমরা তো ওপেন কার্ড টেস্টিং এর ভিডিও করছি, রাইট? জি দাদা করছি। 2016-15 এর শেষের দিকে। সো দিজ আর দ্য এক্স ইউনিট। অ্যালিউরের সুবিধা হচ্ছে ডিফেক্ট হিসাবে যেগুলি ইরর হয়েছে সেগুলোকে ডিফাইন করে দেওয়া আছে, এবং যদি জিরার জাভা এপিআই দেওয়া থেকে সে অটোমেটিক বাগ তৈরি করেও দেয়, এবং কেন কোন জায়গায় ফেল করছে সেটা বলে দেয় যে কোন জায়গায় ফেল। মেইন ক্লাস টেস্টিং ভিউ অল URL parameter not accepted, fail.
ইনভ্যালিড রিকোয়েস্ট রিডার ফেল, বডি নট অ্যাকসেপ্টেড। সো এই 3টা রং টেস্ট কেস আসলে ইমপ্লিমেন্ট করা নেই, মানে কোডে আসলে ইমপ্লিমেন্ট করা নেই। সো এটা টেস্ট করা হলে সেটা হলো ফেল করবে। এরপর আসি হচ্ছে বিহেভিয়ার। তো প্রথমেই দেখালাম যে স্টোরি হিসাবে, স্টোরি বা ফিচার হিসেবে ভাগ ভাগ করে দেওয়া যায়। এরপরে টাইম লাইনে একেবারে আমার এই পিস থেকে এটা চলছে, গ্রাফে কতটুকু পাস কতটুকু ফেল, ডিউরেশন, ডেসক্রিপশন সহ। এবং আমরা দিছিলাম হচ্ছে ব্লকার, ক্রিটিক্যাল, নর্মাল, ট্রিভিয়াল, কোন টেস্ট কোন লেভেলে আছে, কি পাস করছে ফেল করছে সব এখানে আসলে আছে। যে ব্লকার ফেল পাস, ক্রিটিক্যাল ফেল পাস, নর্মাল ফেল পাস, মাইনর ফেল পাস, ট্রিভিয়াল ফেল পাস। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? বাই দ্য ওয়ে, এই একই রিপোর্টটা অনেক ল্যাঙ্গুয়েজে দেখা যায়, পর্তুগিজ আর এটা আমি কইতে পারবো না কি ল্যাঙ্গুয়েজ। ওকে, একটা বেজে গেছে, টাইম অ্যাকচুয়ালি আপ। সো আজকের সেমিনার এখানেই শেষ করতেছি। আমি পাবলিক শেয়ারিং অফ করে দিয়েছি। কারো কোনো কোয়েশ্চেন আছে শেয়ারিং অফ করার আগে? কারো কোনো কোয়েশ্চেন নেই? ওকে, থ্যাংক ইউ।